Assalamu alaikum. Welcome to the 5th class of Foundation, special batch for English version, HSC 27. চলেন আজকে আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে 14 family, বাংলায় বলে 14 গোষ্ঠী। 14 family details of 1 to 30 elements আর হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন, মানে যে অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন তোমরা ছোটবেলায় দেখছো, সেই অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন এত গুরুত্বপূর্ণ, সব জায়গায় কাজে লাগে, বাট এটা আমরা বিক্রিয়া করতেই পারি না। দেখা যাক আজকে আমাদের সেই ফিয়ার ওভারকাম করা যায় কিনা। চলো, সো গতদিন আমরা মনে হয় এই অ্যাটমিক ম্যাথস আর মলিকুলার ম্যাথসগুলো দেখছিলাম, রাইট? যতদূর মনে পড়ে 30টা এলিমেন্টের মনে পড়ে? ওই মনে নাই? জি ভাইয়া। হ্যাঁ, সো আজকে আমাদের কি করতে হবে, ভ্যালেন্সিটা বাকি ছিল, ভ্যালেন্সি নিয়ে আলোচনা হয় নাই, আজকে আমাদের ভ্যালেন্সির আলোচনা হবে। চলো, সো যার যা জানা আছে আমাকে হেল্প করবা, বাকিটা আমি বলে দিব। বলো দেখি হাইড্রোজেনের ভ্যালেন্সি কত বলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? ওই হাইড্রোজেনের ভ্যালেন্সি -1 0 আর +1। very good, but what you have just said, it is the oxidation numbers of hydrogen, those are not valency or valence হচ্ছে কি জানো? ও ভ্যালেন্সি 1, রাইট। সো ঘটনা হচ্ছে ভ্যালেন্স ইজ জাস্ট আ পিওর নাম্বার। পিওর নাম্বার বুঝো তো, তার কোনো প্লাস মাইনাস নাই। হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে আমরা যেটা বলি ওটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, দুটা ভিন্ন জিনিস। ভ্যালেন্সি মিনস টু হাউ মেনি ডিরেকশনস ইট ক্যান ফর্ম বন্ড, মানে কতগুলো হাত আছে, সোজা কথা। হ্যাঁ, সো ওর একটা হাত আছে। হিলিয়ামের ভ্যালেন্সি কত হবে বলেন তো? 0 হবে। এখন এটা তুমি যদি নাও জানো তাও আমার কোনো আপত্তি নেই, এই জন্য এখানে একটা স্টার দিয়ে দিলাম। স্টার মানে গুরুত্বপূর্ণতা বুঝাই নাই, স্টার মানে বুঝাইছি এটা কাজে লাগবে না, এমনি লিখছি আর কি। আচ্ছা, লিথিয়ামের ভ্যালেন্সি কত? 1। এখন ঘটনা হচ্ছে লিথিয়ামের ভ্যালেন্সিও তোমার তেমন একটা কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? আননেসেসারি এলিমেন্ট, মানে লাইক বইয়ের মধ্যে তুমি ভেবে দেখো 9, 10-এও তেমন কোনো কম্পাউন্ড দেখো নাই যেটা লিথিয়ামের, বাট তারপরেও তোমার জানা উচিত। কেন বলতেছি? কারণ তুমি জানো অলরেডি লিথিয়াম কোথায় আছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই গ্রুপের এলিমেন্ট, সো সেম গ্রুপে তো ভ্যালেন্সি সেম হয়। দ্যাটস ওয়াই ইউ শুড নো যে ইট হ্যাজ দ্য ভ্যালেন্সি অফ 1। সো এটা না জানলেও কোনো ক্ষতি নেই, বাট লজিক্যালি জানা উচিত। বেরিলিয়ামের ভ্যালেন্সি তাহলে কত হবে বলেন তো? বেরিলিয়াম ঠিক তার পাশের গ্রুপে হবে, পাশের গ্রুপে গেলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। সো এইটাও তোমার কাজে লাগবে না। বেরিলিয়ামের একটা কম্পাউন্ডই লেখা লাগবে, ওই যে বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, আর কাজে লাগে না, বাট তারপরেও তোমার ভ্যালেন্সিটা জানা উচিত। বোরনের কত হবে? 3 হওয়ার কথা, এটাও কাজে লাগবে না। BF3 একটা কম্পাউন্ড কাজে লাগবে, ওইখানেই তুমি ভ্যালেন্সি দেখবা। কার্বনের ভ্যালেন্সি কি কাজে লাগবে নাকি লাগবে না, কি মনে হয়? লাগবে, দ্যাটস আ নেসেসারি এলিমেন্ট। সো এখন ঘটনা হচ্ছে, বলো কার্বনের ভ্যালেন্সি কত? ছোটবেলায় শিখছো কত? 2 আর হচ্ছে কত? 4, মনে আছে? কার্বনের ভ্যালেন্সি 2 কোথায় থাকে বলো তো, একটু ভেবে বলো যে এই কম্পাউন্ডের মধ্যে কার্বনের ভ্যালেন্সি। হ্যাঁ, বুঝি নাই। CO2 তে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, CO2 তে 4। CO কার্বন মনোঅক্সাইড যেটা, ওইখানে হচ্ছে কার্বনের ভ্যালেন্সি 2। একটু ভেবে দেখো, কার্বনেরও 2, অক্সিজেনেরও 2, দ্যাটস আমরা কাটাকাটি করে দিছি, বুঝছো না? ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে ছোটবেলার কনসেপ্টটা শিখছিলা তোমরা বা শেখার কথা ছিল, সেই জিনিসটা না আসলে ভুল। কার্বনের ভ্যালেন্সি 2 না, কার্বনের ভ্যালেন্সি কোথাও 2 না। ওইটা তোমাদেরকে ছোটবেলায় কার্বন মনোঅক্সাইডটাকে বোঝানোর জন্য বলছিল যে কার্বনের ভ্যালেন্সি 2, বাট ইন রিয়ালিটি কার্বন নেভার এক্সিবিটস দ্যাট ভ্যালেন্সি 2। অ্যাকচুয়ালি দ্যাটস এ টোটাল মিসকনসেপশন থিং, এবং যেটা তোমাদেরকে ছোটবেলায় বোঝানো যাইতো না বলে ওইভাবে বলতো, ওটা আমরা একটু বড় হয়ে এই যে কেমিক্যাল বন্ড চ্যাপ্টার পড়ার সময় দেখবো আর কি, যে কার্বনের ভ্যালেন্সি সবসময়ই 4 থাকে আর কি। ওকে, সো লিখে কেটে দিলাম, তার মানেটা বুঝছো আশা করি, যে মানে আসলে এটা একটা ভুল আইডিয়া ছিল আমাদের ছোটবেলা থেকে। সো কার্বনের ভ্যালেন্সি অলওয়েজ জেনে রাখবো 4 হবে। তারপরে বলো নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? নাইট্রোজেন শিখছো কত জানি? 3 আর 5 মনে আছে? 3 and 5 মনে পড়ছে? মনে পড়তে হবে, ভাবো নাইট্রোজেনের ভ্যালেন্সি। আমি কিন্তু ভুল বলতেছি না, বাট তোমার নিজের ভেবে বের করাটা জরুরি। হ্যাঁ, যে এইটা তো ছোটবেলার জিনিস, 3 আর 5। সো এখন এই যে 3 আর 5 যে জানতাম, আজকে একটু নতুন কিছু শিখি। নাইট্রোজেনের ভ্যালেন্সি অ্যাকচুয়ালি 1 2 3 4 and 5। এই নতুন ভ্যালেন্সিগুলো হয়তো বা দেখো নাই, বাট এখন একটু দেখো ভালো করে। আমি এগুলোর প্রমাণ দিচ্ছি যে এগুলো আপনি কোথায় পাইছেন। হইতে পারে না, মনে হইতে পারে তো যে এগুলো আপনি পাইলেন কই।
আচ্ছা, সেখানে জেনে রাখো 3 আর 5 সে সবার সাথেই করে, তবে 1 2 আর 4 এই তিনটা এক্সক্লুসিভ ভ্যালেন্সি। এগুলা নর্মালি সে করে হচ্ছে শুধুমাত্র কাদের সাথে জানো? OWOX। এর মানে হচ্ছে অনলি উইথ অক্সিজেন। মানে আমি সংক্ষেপে লিখছি OWX, এর মানে বুঝে নিও অনলি উইথ অক্সিজেন। মানে হচ্ছে ও অক্সিজেনের সাথে যখন বন্ড ফর্ম করতে যায় তখন সে এক্সক্লুসিভ ভ্যালেন্সিগুলো দেখায়। তাহলে আমরা একটু লিখে ফেলি, অক্সাইডস অফ নাইট্রোজেন। যেহেতু অক্সিজেনের সাথে সে বন্ড ফর্ম করতে গেলে ভ্যালেন্সি দেখায়, তাহলে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের যে কম্পাউন্ডগুলো হবে সেগুলোকে আমরা কি বলবো? অক্সাইড বলবো না? সো অক্সাইডগুলো আমরা একটু দেখে আসি। এখন তোমাদের কাজ দিলাম আমি, আমাকে একটু বলো যে নাইট্রোজেনের অক্সাইডগুলোর ফর্মুলা কি হবে। ভাবো, নাইট্রোজেনের অক্সাইড, সো ইউ হ্যাভ টু রাইট নাইট্রোজেন অ্যান্ড দেন অক্সিজেন। লেখার পরে যেটা করতে হবে ভ্যালেন্সি ট্রান্সফার। সো নাইট্রোজেনের ভ্যালেন্সি প্রথমে আমরা কত ইউজ করব? 1। কোথায় দিব এটা বলো তো? নাইট্রোজেনের সাথে নাকি অক্সিজেনের সাথে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে। আর অক্সিজেনের ভ্যালেন্সি কত সারা জীবন? 2। তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে? N2O। সিম্পলি, মুখস্থ করার কিছু নাই, তুমি লজিক্যালি বের করতে পারবা যে কোনো একটা কম্পাউন্ডের ফর্মুলা কি হবে। তাহলে একটু বলেন তো পরের কম্পাউন্ডটার ফর্মুলা কি হবে আমাদের? প্রথমটা যদি N2O হয়। NO। কেন বললা NO? কারণ এখন ভাই দুইজনেরই কিন্তু ভ্যালেন্সি কত? 2। দ্যাটস ওয়াই ইউ ডোন্ট হ্যাভ টু ট্রান্সফার এনিথিং। আচ্ছা, তারপরেরটা কি হবে? N এর পাশে O লিখবো, এই তো পেরে যাচ্ছে N2O3। তারপরেরটা N2O4। NO2। হ্যাঁ, এইটাকেই কেটে কুটে মনে হয় যে NO2 লেখে আর কি, আমরা ওটা করবো না, আপাতত N2O4 লিখি। এই বুঝতেছো তো সবাই নাকি? তারপরেরটা তাহলে কি হবে বলেন? N2O5। N2O5, রাইট, দ্যাটস ইট, সহজ। এখন ঘটনা হইতেছে বন্ধু, এগুলার নাম লাগবে তোমার, মানে তোমার কি করতে হবে, এগুলার নাম লাগবে। আমি একটু ডিজাইন করে নেই, দাঁড়াও। ভাবো তো নাম কি হইতে পারে এতগুলো অক্সাইড যেহেতু। Okay, so N2O will be called as nitrous oxide. তোমাদের কি মনে পড়ে আস আমরা কখন বলি? আস ফর লোয়ার ভ্যালেন্সি নাকি হায়ার ভ্যালেন্সি বলো তো? দ্যাটস ওয়াই উই হ্যাভ ইউজড নাইট্রাস অক্সাইড। তাহলে বলেন তো বস, এটার নাম কি হবে? NO এর নাম? আসের চেয়ে বেশি না এখানে ভ্যালেন্সি, ওইখানে ছিল নাইট্রোজেনের ভ্যালেন্সি 1, এখানে কিন্তু নাইট্রোজেনের ভ্যালেন্সি 2, সো দ্য নেম শুড বি নাইট্রিক অক্সাইড। দ্যাটস ইট। এখনও কি তোমরা বুঝতেছো যে আমি কেন বকাঝকা করি যখন আমি কাউকে দেখি? আচ্ছা, আমাকে একটু বলো তো HNO3 এর নাম কি? HNO3 এর নাম কি? নাইট্রিক কি যেন বলে? অ্যাসিড। সো এখন এই নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা দেখে তোমরা অনেকেই বলো নাইট্রিক নাইট্রিক। বাবা, নাইট্রিক তো অ্যাসিডও আছে, আবার নাইট্রিক অক্সাইডও আছে। হুইচ ওয়ান ইউ আর রেফারিং টু? ইউ হ্যাভ টু ক্লিয়ার ইট আপ না। সো অর্ধেক কথা বলে তো ছেড়ে দেওয়ার কিছু নাই যে নাইট্রিক লিখছি। নাইট্রিক অ্যাসিড নাকি অক্সাইড, ইউ হ্যাভ টু স্টেট ইট ভেরি ক্লিয়ারলি, কমপ্লিটলি। সো এই কাজটা অবশ্যই যেন করো। আচ্ছা, তারপরেরটার নাম তাহলে কি হবে? এখন আস আর ইক দিয়ে তো বলা হয়ে গেছে। সো এইখানে সায়েন্টিস্টরা যে কাজটা করতে বাধ্য হয় সেটা হচ্ছে যে এই নাম্বারগুলো ইউজ করে। তাহলে এইটার নাম কি হবে জানো? এইটার নাম আমরা বলবো হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। সো একসাথে এইভাবে লাগে, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। তাহলে এটার নাম কী হবে বলেন তো? ডাইনাইট্রোজেন তো থাকবে, আবার অক্সাইডও থাকবে, শুধু ট্রাইয়ের জায়গায় কি হয়ে যাবে? টেট্রক্সাইড। হয় নাই বানানটা আমার, TETRO, ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড। তাহলে এটার নাম কি হবে? ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড, রাইট। সো ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড, PENTO, একসাথে পেন্টক্সাইড। সো দ্যাটস ইট, নাইট্রোজেনের 5টা অক্সাইড। এবং তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই নাইট্রোজেনের ভ্যালেন্সি তো শিখছিলাম ছোটোবেলায় 3 আর 5, 3 আর 5, এখন আপনি বললেন 1 2 3 4 5। সো দিজ আর দ্য এক্সাম্পলস, দিজ আর দ্য প্রুফস যে অ্যাকচুয়ালি নাইট্রোজেনের ভ্যালেন্সি এতগুলো ছিল, সেইটা কোথায় ছিল হয়তো বা কখনো দেখা হয় নাই। দিজ আর দ্য এক্সাম্পলস, তুমি চাইলে গুগল করে দেখতে পারো যে কম্পাউন্ডগুলো এক্সিস্ট করে কিনা। অ্যান্ড ইয়েস দে ডু। সো সিন্স দে ডু এক্সিস্ট, দ্য ভ্যালেন্সি ইজ দেয়ার। এক্সাম্পল। আচ্ছা, সো এবার চলো আগের কাজে চলে যাই। তাহলে নাইট্রোজেনের এক্সেপশনাল ভ্যালেন্সিগুলো শিখে নিলাম। এবার বলো বন্ধু, নাইট্রোজেনের পরে কে আছে আমাদের? অক্সিজেন। অক্সিজেনের ভ্যালেন্সি তো সবাই জানে কত? 2, নাথিং এলস। তাহলে ফ্লুরিনের কত হবে? 1, নিয়নের হবে 0, তারপরে সোডিয়ামের হবে আবারও 1, ম্যাগনেসিয়ামের হবে 2, তারপরে অ্যালুমিনিয়াম, সো দ্যাট শুড বি 3, সিলিকন শুড বি 4, ফসফরাসের কত হবে তোমরা বলো?
তোমরা কি টের পাচ্ছ প্রথম থেকে যে অ্যাকচুয়ালি আই এম সিঙ্গিং এ সং অ্যান্ড দ্যাটস এ মিউজিক, সেই মিউজিকটাকে ধরতে পারতেছ? দেখি কে পারছে। দ্যাটস এ ভেরি বিউটিফুল রিদমিক মিউজিক দ্যাট আই এম গোয়িং থ্রু। একটু খেয়াল করো, এখান থেকে একটু লক্ষ্য করো, জিরোর পরে না 1 2 3 4 ইউ হ্যাভ গট ইনক্রিজিং দ্য ভ্যালেন্সি সিরিয়ালি বাড়তেছে। 4-এর পরে কই যাচ্ছে দেখো তো, 5-এ যে শেষ হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আবার দুপুস করে একটু কমা শুরু করছে, 2 1 0 কমছে, কমলে আমি এদিকে বামে চাপাচ্ছি, বাড়লে আমি ডানে চাপাচ্ছি। এখান থেকে আবার দেখেন তো 0 1 2 বাড়তেছে, বাড়ার পরে আরও বাড়ছে, এই যে 3 4। সো হোয়াট শুড ইট এন্ড আপ উইথ বলেন তো? 5-এ যাওয়া উচিত না? এই তো। আর নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপের এলিমেন্ট, তোমাদের যদি মনে থেকে থাকে। সো নাইট্রোজেনের যদি 3 5 থেকে থাকে, তাহলে বুঝতে পারতেছি আমরা ফসফরাস অলসো হ্যাজ গট দ্য ভেরি সেম ভ্যালেন্সি 3 and 5। আচ্ছা, তাহলে সালফারের কত হওয়া উচিত বলেন তো, লজিক্যালি বলেন তো? লজিকে কি আসে? 3 4 5, তাহলে পরেরটা কি হবে বলো? 6 হয়ে যাবে। আর সালফারের ভ্যালেন্সি তো তোমাদের মনে থাকার কথা কত? 2 4 and 6, ছোটোবেলায় শিখছিলা। সো দেখো, মানে মিউজিকটা একটু খেয়াল করো, মানে আমি জানি না বুঝতে পারতেছি কিনা, জিনিসটা কত সুন্দর সিকোয়েন্সিয়ালি বাড়তেছে, ধপাস করে কমে যাচ্ছে, আবার বাড়তেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে বলেন তো ক্লোরিনের কত হওয়া উচিত? ভুলে যাও ক্লোরিনের আগে কত শিখছিলা, বাট লজিক্যালি কত আসা উচিত বলো তো? 6-এর পরে 7 আসা উচিত না? এবং তোমরা হয়তো বা ক্লোরিনের ভ্যালেন্সি ছোটোবেলা থেকে শিখছো 1, আজকে নতুন কিছু শেখো তাহলে। ক্লোরিনের ভ্যালেন্সি অ্যাকচুয়ালি 1 3 5 and then 7, এতগুলা ভ্যালেন্সি ছিল ক্লোরিনের, বাট আমাদের হয়তো বা দেখা হয়নি। সেইখানে একই ঘটনা। কি ঘটনা শোনো, ক্লোরিনের এই ভ্যালেন্সিগুলোর মধ্যে ও সবসময় ব্যবহার করা হচ্ছে 1, কিন্তু এই যে বাকি যে তিনটা 1 3 আর 5, এই তিনটাও হচ্ছে OWOX, মানে অনলি উইথ অক্সিজেন। তাহলে ওই তিনটার যদি এক্সাম্পল দেখতে চাও, তাহলে তোমার কি লেখা লাগবে বলো তো? ক্লোরিনের অক্সাইডগুলোকে লিখতে হবে। চলো আমরা একটু লিখে আসি, মনে মনে ভাবতে থাকেন যে ক্লোরিনের অক্সাইডগুলোর ফর্মুলা কি হইতে পারে। আমি লিখতেছি এখন। তাহলে অক্সাইডস অফ, সরি কি টিপ দিলাম, অক্সাইডস অফ, এখানে লিখবো আমরা ক্লোরিন Cl। বলো প্রথম ফর্মুলাটা কি হবে আমাদের ক্লোরিনের অক্সাইড? Cl এর পাশে O লিখবো। এবার ভ্যালেন্সি ট্রান্সফার করো। ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1 3 5 and 7। সো 1 ইউজ করি যদি, তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে? Cl2O হবে না, কারণ অক্সিজেনের তো ভ্যালেন্সি অলওয়েজ কনস্ট্যান্ট 2। আচ্ছা, তারপরেরটার ফর্মুলা তাহলে কী হবে বলো তো? Cl, বলো বলো বলো, Cl2O3। তারপরেটা কী হবে? Cl2O5। লাস্টেরটা হবে হচ্ছে Cl2O7। সো আই এম নট শিওর তোমরা এগুলো দেখছো কিনা, আগে দেখার তো কথা না, বাট এগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। লিখে দিলাম, তুমি চাইলে গুগল সার্চ দিয়ে দেখো যে আছে কিনা, তাহলে বুঝতে পারবো আর কি। ওকে, তাহলে এবার বলেন প্রথমটার নাম কি হবে? এটার নাম Cl2O, একটা অক্সিজেন আছে, তাহলে এটাকে বলবো আমরা CHLORINE, ক্লোরিন মনোঅক্সাইড। মনোঅক্সাইড। তাহলে পরেরটার নাম কি হবে? ক্লোরিন তো সব জায়গাতেই থাকবে, গেস করো গেস করো, আমি আর লিখতে চাচ্ছি না। ক্লোরিন ট্রাইঅক্সাইড, নিচেরটা হবে পেন্টাঅক্সাইড, তারপরটা হবে হেপ্টাঅক্সাইড। সো আমি আর লিখলাম না, পারবা কি তোমরা? একটু লিখে নিও আর কি। হ্যাঁ, এখানে জায়গা নাই তো। আচ্ছা, আমি একটু একটা লেখার চেষ্টা করি। এটা হচ্ছে ট্রাইঅক্সাইড, তাহলে এটা হচ্ছে কি জানি, পেন্টাঅক্সাইড। পেন্টাঅক্সাইড, এটা কি হবে? হেপ্টাঅক্সাইড। ভেরি গুড কোয়েশ্চেন, যে এইখানে কেন আমরা আসারিক দেই নাই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, নেমিংয়ের যে ইস্যুটা, যে একটা কম্পাউন্ডের নাম কি হবে, এইটা প্রাইমারিলি আসে হচ্ছে হিস্ট্রিক্যালি, যে দ্য ফার্স্ট সায়েন্টিস্টস who discovered these things or discussed about these things, whatever they choose we just follow, first of all. Secondly, the issue that comes to us is pronunciation, মানে লাইক কত সুন্দর শব্দটা, কত শ্রুতিমধুর, মানে অ্যাট্রাকটিভ কত বেশি, মানে হাউ গুড দ্যাট সাউন্ডস। এই টাইপের কিছু ব্যাপার স্যাপার করে তারপরে আমরা হচ্ছে নেমিং করি। এখন কেন যে এইটার ক্ষেত্রে ক্লোরাস আর ক্লোরিক বলে নাই, অনেস্টলি স্পিকিং আই ডোন্ট নো, বাট দিস ইজ দ্য কনভেনশন দ্যাট উই ফলো। ইউজুয়ালি আমরা এই নামগুলোতে পরিচিত, দ্যাটস আমরা এগুলো বলতেছি। ভেরি গুড কোয়েশ্চেন, মানে এই প্রশ্ন আমি প্রায় পাই স্টুডেন্টদের কাছ থেকে, বাট আমার বলার কিছু নেই, মানে নেমিংগুলো এরকম অদ্ভুতভাবে চলে আসে আর কি।
এই হচ্ছে কথা, মানে তোমরা কি বুঝছো যে আই জাস্ট ফেল টু আনসার দ্য কোয়েশ্চেন বিকজ নোবডি নোজ অ্যাকচুয়ালি যে কেন এখানে আসারিক বলে না, বাট ইফ ইউ ওয়ান্ট সে ইউ ক্যান ডু। প্রবলেমটা যেটা হবে, তোমার কথা আর কেউ বুঝবে না বিকজ দিস থিংস আর নট নোন অ্যাজ ক্লোরাস অক্সাইড, ক্লোরিক অক্সাইড অ্যান্ড দেন ক্লোরিন পেন্টা অক্সাইড, হেপ্টাক্সাইড, এটা দিয়ে পরিচিত না। সো যার ফলে তুমি বললে আর কেউ তোমার কথা বুঝবে না, কনভেনশনালি এইভাবে পরিচিত আর কি। বুঝেছো কি আমার কথা? ওকে, মানে আই এম এক্সট্রিমলি সরি টু সে দ্যাট, বাট রিয়ালিটি ইজ দ্যাট, মানে এইভাবে করে নাই, এই হচ্ছে কথা। ওকে, চলেন এরপরে কই যাচ্ছি? ও, আমরা তো আগের কাজ এখনও শেষ করি নাই। হ্যাঁ, তাহলে আমরা ক্লোরিনের ভ্যালেন্সি দেখলাম 1357। তোমরা এখন তাহলে আমাকে একটু বলো তো, ক্লোরিনের ভ্যালেন্সি যদি 1357 হয়ে থাকে তাহলে আরও কার কার ভ্যালেন্সি 1357 এই সিমিলার হওয়ার কথা ভাবো? ব্রোমিন অ্যান্ড আয়োডিন, কারণ একই গ্রুপের এলিমেন্ট না। ফ্লুরিনটা হবে না, ফ্লুরিনটা এক্সেপশনালি যে ছোটো সাইজের, ওর অক্সিডেশন নাম্বারও এক্সেপশনাল ছিল মনে আছে কিনা, শুধুমাত্র -1 হয়। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কিন্তু +1, +3, +5, +7ও হয় আর কি। আচ্ছা, আর্গনের ভ্যালেন্সি তাহলে কত হবে বলেন? 0 হবে, ইনার্ট গ্যাস। তারপরে পটাশিয়ামের কত হবে? 1, ক্যালসিয়ামের হবে 2, স্ক্যান্ডিয়ামের কত হবে গেস করো তো? ফলো দ্য মিউজিক, ফলো দ্য রিদম, কই যাচ্ছে? 0 থেকে বেড়ে 1-এ গেছে, 2-তে গেছে, তাহলে দ্যাট শুড বি 3, অ্যান্ড অ্যাকচুয়ালি স্ক্যান্ডিয়াম হ্যাজ ভ্যালেন্সি 3। টাইটানিয়ামের তাহলে কই যাওয়ার কথা? 4-এ যাওয়ার কথা। সো টাইটানিয়াম আবার 2 এক্সিবিট করে, সো 2 আর 4। দেখো যাদের ভেরিয়েবল ভ্যালেন্সি আছে তারা নর্মালি অড নাম্বারে ঘোরাফেরা করতেছে সবাই, অথবা ইভেন নাম্বারে ঘোরাফেরা করতেছে। তোমরা কি টের পাইছো ব্যাপারটা? এই যে ওর 7-এ যায় শেষ হওয়ার কথা ছিল, সো ও হচ্ছে 1357, এর হচ্ছে 6-এ যায় শেষ হওয়ার কথা ছিল 246, এর 5-এ যায় শেষ হওয়ার কথা ছিল হচ্ছে 3 আর 5, মানে দ্যাটস এ মিউজিক, দ্যাটস এ ভেরি বিউটিফুল মিউজিক। আচ্ছা, তাহলে ভ্যানাডিয়ামের কই যায় শেষ হওয়ার কথা বলেন তো? 5-এ। এবং ভ্যানাডিয়াম সাহেব কী করে জানো? তিনি আবার মেলাগুলো ইউজ করে, 3, 4, 5। তোমরা এগুলো দেখে ভয় পাও না, এগুলো এমন না যে লাগবে সচরাচর, নো, নট লাইক দ্যাট। মানে এগুলো অনেক রেয়ারলি লাগবে, বাট জাস্ট একটা আইডিয়া। আমি তোমাদেরকে ওই মিউজিকটা দেখানোর চেষ্টা করতেছি যে এলিমেন্টগুলোর মধ্যে একটা না রিদম ছিল, এলোমেলো না আর কি, কিছু এলোমেলো তো থাকবে। আচ্ছা, ক্রোমিয়ামের ভ্যালেন্সি তাহলে কই শেষ হওয়ার কথা গেস করেন? 6-এ শেষ হওয়ার কথা, এর মাঝখানে আরও কী কী জানি আগডুম বাগডুম আছে। আচ্ছা দেখো, আমার ওইগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, সো যার ফলে আমি অত বেশি কনসেন্ট্রেশনও দিচ্ছি না, বাট ইউ নিড টু হ্যাভ এ ভেরি মিনিমাম আইডিয়া। তোমার কাছে 25 জন মানুষ আছে, এখন এদেরকে নিয়ে আমি বলছি তুমি পিকনিকে আসো, তুমি কি করছো জানো? বাইরে যে রিক্সা ভাড়া করতেছো, মামা যাবেন, আরিফ ভাই ওখানে যাইতে বলছে, পিকনিক আছে। তোমার তো কমন সেন্স নাই, 25টা মানুষকে নিয়ে রিক্সা ওঠা যাবে না তো। সো ইউ নিড টু হ্যাভ অ্যান আইডিয়া যে কোথায় কারে ঢুকানো যায়, উঠানো যায়, এরকম আর কি। মানে তুমি যদি নাই জানো যে 25টা মানুষ রিক্সা ঢুকবে না, রিক্সার ক্যাপাসিটি কত, তাহলে তো হবে না। আচ্ছা, তারপরে বলো ম্যাঙ্গানিজের কি অবস্থা? লাস্টে কই যায় থামবে বলেন তো, গেস করেন। আগে ক্রোমিয়ামে শেষ হয়েছিল 6-এ, তাহলে এটা ডেফিনেটলি কই যাওয়ার কথা? 7-এ। আয়রনের কত? আয়রন আবার এলোমেলো দেখো, 2 আর 3। কোবাল্টের কত আমি জানিও না, কাজে লাগে না। নিকেলের কত? 2, ভ্যালেন্সি কনস্ট্যান্ট। কপারের হচ্ছে 1 আর 2, আর জিঙ্কের হচ্ছে 2। এই যে লাস্টের দিকে এসে একটু এলোমেলো, বাকি পুরো জিনিসটা কিন্তু রিদমিক জার্নি ছিল। সো সামহাও এটা একটু মনে রাখতে হবে। আর ভ্যালেন্সি মনে রাখার সবচেয়ে ইজি উপায় হচ্ছে ওইটার একটা কম্পাউন্ড মনে রাখা। ধরো আমাকে একটু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ফর্মুলা বলো তো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কী হবে? পারার কথা তো সবার, কি কও? MgCl3। আব্বারে MgCl2। এই যে মুখে কম বললে কিন্তু এই সমস্যাটা হবে। হ্যাঁ, মানে কম্পাউন্ডটা তো দেখছো জীবনে অনেকবার, কিন্তু মুখে বলা হয় নাই, যার ফলে কি বলতে গেলে এখন ভুল হয়, লিখতে গেলে কনফিউজড হও। মুখে বলতে হবে, তাহলে মুখের মধ্যে ঢুকে যায়। সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি আমাকে একটু বলো তো? এইটা কেউ ভুল করবে না, বিকজ সো মেনি টাইমস ইউ হ্যাভ রিপিটেড দ্যাট থিং ইন ইউর মাউথ, সো মুখে বলতে হবে। হ্যাঁ, সো ওইখানে দেখো সোডিয়ামের ভ্যালেন্সি 1, তাই না? ম্যাগনেসিয়ামের হচ্ছে 2। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি? AlCl3। সো এই যে কমনলি ইউজড ফর্মুলাগুলো, এগুলো যত বেশি তোমার প্র্যাকটিস হবে, একটু দেখাশোনা হবে, তত দেখবা যে ভ্যালেন্সি এমনি মুখস্থ আছে। ওকে, সো এবার চলেন আমরা আজকের পড়াশোনার মূল টপিকে ঢুকে যাই। সেটা হচ্ছে এই যে সব লিখে দেওয়া আছে, আমার হাতের লেখা হয়তো বুঝবা না, এই জন্য ফ্রেশ করে লিখে দেওয়া আছে। আর আমি আবার মনে করে দিচ্ছি, স্টার মার্ক দেওয়া যেগুলো, এগুলো তুমি না জানলেও হবে, সমস্যা নেই। এই যে দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 আর 5 তুমি ছোটোবেলা থেকে চিনতে, কিন্তু নতুন কিছু জিনিস 1, 2, 3, 4, 5, এই আর কি। ওকে, চলো। সো এবার আমরা প্রিন্সিপাল অফ অ্যাসিড বেস রিয়াকশন দেখবো আজকের ক্লাসের একেবারে ব্র্যান্ড নিউ টপিক। কি মনে হয়, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন যখন করছো ছোটোবেলায় 9, 10-এও, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল মনে আছে? বলো তো। অ্যাসিড বেস
নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের প্রিন্সিপাল কি জানো হয় এখানে ভুলে গেলাম তো কি জানো অ্যাসিড বেজের সাথে রিঅ্যাক্ট করে করে ওয়াটার আর একটা সল্ট তৈরি করে। হ্যাঁ গুড তাহলে সল্ট প্লাস ওয়াটার এটাই হচ্ছে আমাদের কি অ্যাসিড বেস রিঅ্যাকশনের প্রিন্সিপাল তাই তো নাকি বুঝতে পারছো সবাই আচ্ছা এটা যদি লিখে থাকো খাতায় লেখা উচিত এটা কেটে দাও এটা ভুল এই যে ছোটবেলায় তোমাদেরকে বুলশিট কথাটা শিখাইছিল এটা ভুল মানে তোমরা যেটা বললে বা যেটা শিখছো এটা তোমাদের দোষ না এটা তোমাদের স্যারদের দোষ ওনারা এটা শিখান এই যে কথাটা বললাম দ্যাট ইজ নট দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল মিন্স হোয়াট দ্য অ্যাকশন প্রসেস হাউ ডাজ দ্যাট ফাংশন এইটা যেটা লিখছি দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ neutralization reaction that can be the result even always it is not seen to be happening মানে এর বাইরেও অনেক কিছু হইতে পারে হ্যাঁ সো প্রিন্সিপাল কাকে বলে প্রিন্সিপাল মানে ভাই অ্যাকচুয়ালি অ্যাকশন প্যাথটা কি ছিল হোয়াট হ্যাপেন্ড আফটার হোয়াট সো আমরা ওইটা একটু শিখবো সেই জিনিসটা হচ্ছে এইখানে লেখা আছে দেখো তোমরা একটু পড়তে থাকো আমি একটু আসতেছি 1 মিনিটও লাগবে না আমার চার্জারটা একটু নিয়ে আসতে হবে ফোনে চার্জ নাই টিপ টিপ করতেছে বন্ধুগণ কিছু বুঝতে পারছো এখান থেকে ওকে সো কি বলছে প্রিন্সিপালটা সেটা হচ্ছে হাইড্রোজেন অফ দ্য অ্যাসিড উইল বি রিপ্লেসড বাই দ্য মেটাল অফ দ্য বেস এই যে দেখো উই আর ডিসকাসিং ফাংশন হাউ ডাজ দ্যাট হ্যাপেন হাউ দ্যাটস হোয়াট ইউ কল প্রিন্সিপাল আগে যেটা দেখতেছিলে ওই যে সল্ট অ্যান্ড ওয়াটার দ্যাট মাইট বি দ্য প্রোডাক্ট ম্যাক্স দ্যাট মাইট বি দ্য আউটকাম রেজাল্ট আর তো কিছু না কিন্তু এইটাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল হাউ ডিড দ্যাট হ্যাপেন হাউ উইল দ্যাট হ্যাপেন সো আমরা একটা এক্সাম্পল যদি দেখি একেবারে দুনিয়ার সবচেয়ে সহজ অ্যাসিডের ফর্মুলা বলো তো যেটা তুমি চেনো সবচেয়ে সহজ যে ভাই এর চেয়ে সহজ আর হওয়া সম্ভব না বলেন HCl গুড সবচেয়ে সহজ বেইজের নাম বলো NaOH ওকে এইটাই চাইছিলাম এইটা দিয়ে আগে বোঝো যে কোনো কিছুর প্রিন্সিপাল আগে শিখবা একদম সহজ জিনিস দিয়ে যেটা তোমার কোনো কনফিউশন নাই ইনফ্যাক্ট ইউ নো দ্য রেজাল্ট অলরেডি রাইট মানে এই রিয়াকশনের প্রোডাক্টটা কী হবে তোমার তো মুখস্থই আছে সো আমি যদি ভুলভাল বলি আমি তো ধরা খাই যাবো যে এই আরিফ ভাই মিলাইতে পারতেছে না সো দ্যাট উড বি বিউটিফুল চলেন সো এখানে কি করার কথা এইখানে যেটা করার কথা metal of the base will be replacing hydrogen of the acid so there's a metal in the base and there's an hydrogen in the acid that thing will be replaced by this thing that's it replacement বুঝো তো সাবস্টিটিউশন একজন আরেকজনের জায়গায় যে বসবে তাহলে এবার আমাদের কি লেখা যাচ্ছে বলো তো সোডিয়াম যে কার পাশে বসতেছে দেখো তো ক্লোরিনের পাশে না সো দ্য ফর্মুলা শুড বি NaCl এখন একটা কথা শুনে রাখো যে কাউকে তুমি যে কারোর পাশে বসাইতে পারবা যে কাউকে যে কারোর পাশে কোনো সমস্যা নেই বাট তোমার ওদেরকে বিয়ে দিয়ে ফেলতে হবে বিয়ে দিয়ে ফেলা বুঝো তো বিয়ে খাইছো না জীবনে কি করে ছেলের মালা মেয়ের গলায় দেয় মেয়ের মালা ছেলের গলায় দেয় এই যে মালা বদল করে আর কি বাংলায় বলে সো এইখানেও তোমার না একটা জিনিস ট্রান্সফার করা লাগবে এক্সচেঞ্জ করা লাগবে কি এক্সচেঞ্জ জানো ভ্যালেন্সি এক্সচেঞ্জ তুমি যে কাউকে যে কারোর পাশে বসো নো প্রবলেম বাট মাস্ট এক্সচেঞ্জ দ্য ভ্যালেন্সি আদারওয়াইজ দ্যাটস নট এ ভ্যালিড কম্পাউন্ড সো এখানে বাইচে গেছো দুইজনেরই ভ্যালেন্সি 1 সো ইউ ডোন্ট হ্যাভ টু ট্রান্সফার এনিথিং সো তারপরে বাকিটা কি থাকবে বলো তো বলেন সোডিয়াম যে কিন্তু এখানে বসলো উড়ে যে তাহলে হাইড্রোজেনটাকে এখানে পাঠিয়ে দিছে না তাহলে হাইড্রোজেন কার পাশে বসতেছে OH অ্যান্ড ইউ অলরেডি নো H অ্যান্ড OH বিকামস H2O দ্যাটস ইট দ্যাটস ইউর প্রোডাক্ট বলেন ছোটবেলা থেকে মুখস্থ করছেন না মিলছে তো নাকি মেলে নাই বুঝো নাই বলো বুঝতেছি না তো বুঝছো কি বোঝো নাই আরেকবার দেখাবো নাকি ওকে এইটা নিয়ে আরও কয়েকটা এক্সাম্পল দেখলে তারপরে বুঝবো আর কি ঠিক আছে আমি আরেকটা এক্সাম্পল দেখাই দেখো ধরো আরেকটু কমপ্লেক্স ইয়াতে যাচ্ছি অ্যাসিডে যাচ্ছি ধরো অ্যাসিডটার ফর্মুলা হচ্ছে তোমার H2 আচ্ছা নাইট্রিক অ্যাসিড নেই HNO3 নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে এখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে নিচ্ছি দেখো তো এই রিয়াকশনের প্রোডাক্ট জানো
সোডিয়াম নাইট্রেট আর পানি না? সো দেখো তো এটা একটু মেলে কিনা, দেখি আমাদের লজিকে কি করতে হবে তোমাকে। ফার্স্ট মার্ক দ্য মেটাল অফ দ্য বেস, দেন দ্য হাইড্রোজেন অফ দ্য অ্যাসিড। Notice the fact, I'm saying hydrogen of the acid. You'll have hydrogen in the base also. Don't mark it. That's not necessary. Metal of the base is necessary and the hydrogen of the acid is necessary. So whenever we are marking, just replace them two. এই যে একজনকে আর একজনের জায়গায় বসাই দিলেই খেলা শেষ। তাহলে এবার বলেন প্রোডাক্টে আমরা কি পাবো? সোডিয়াম উইল বি সিটিং বিসাইড নাইট্রেট র্যাডিক্যাল, সো NaNO3। এবার একটু ভাবো তো, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ সোডিয়াম? 1। এই যে র্যাডিক্যালটা লিখছো NO3, এটা তো একটা র্যাডিক্যাল, তাই না? এইটার ভ্যালেন্সি কত একটু বলো তো আমাকে। NO3 এর ভ্যালেন্সি কত শেখা হয়েছে না? 1। ইফ ইউ ডোন্ট নো দ্য ভ্যালেন্সি, জাস্ট ডোন্ট ওয়ারি, এই দিকে তাকাও, তাকাইলেই হবে। নাইট্রেটের পাশে হাইড্রোজেন কয়টা বসছে? একটা। ডান, গেম ওভার বস। নাইট্রেটের ভ্যালেন্সি 1। আমার কথা কি বুঝছো? মানে ইউ জাস্ট নিড টু বি স্মার্ট ইনাফ, এইখান থেকে আমি ডেটা বাইর করে লিখে দিতে পারবো। সো তাহলে দুইজনেরই যেহেতু ভ্যালেন্সি 1, আই ডোন্ট হ্যাভ টু ট্রান্সফার এনিথিং। তাহলে প্লাস কি করতে হবে এবার বলেন? এবার এইচ এসে কার পাশে বসলো? OH এর পাশে। সো দ্যাট গিভস ইউ ওয়াটার। বুম, সোডিয়াম নাইট্রেট প্লাস পানি। বুঝছো? সো এতদিন যেগুলো মুখস্থ করে করতা না বুঝে, এখন তুমি লজিক্যালি ধরে ধরে করতে পারবা যে এখানে প্রোডাক্টটা কী হবে অ্যাকচুয়ালি। আজকে আমরা রিয়াকশন ব্যালেন্স করবো না, ব্যালেন্সিং করতেছি না, নাম্বার মিলাচ্ছি না, জাস্ট প্রোডাক্টটা বুঝতে পারতেছি যে এইটার সাথে এটা কী তৈরি হবে। তোমরা কি বুঝছো এখন কথাটা? জি ভাইয়া। হোপ সো, ডোন্ট ওয়ারি, আই উইল বি শোয়িং ইউ সো মেনি এক্সাম্পলস, সো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ধৈর্য ধরে তুমি যে কাজটা করো, রুলটা মনে রাখো আর কি। সো এতক্ষণ যা বুঝলা সেই অনুযায়ী আমাকে একটু এটার আনসার দাও, বলো। সো এটা যদি হয় তোমার অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশনের প্রিন্সিপাল, হাইড্রোজেন অফ দ্য অ্যাসিড উইল বি রিপ্লেসড বাই দ্য মেটাল অফ দ্য বেস, তাহলে বলো তো এসেনশিয়াল থিংস রিকোয়ার্ড টু বি অ্যান অ্যাসিড অর বেস, মানে হোয়াট ইউ মাস্ট নিড টু হ্যাভ ইন অর্ডার টু বি অ্যান অ্যাসিড, বলো। ফর বিইং অ্যান অ্যাসিড, বলেন তো কি থাকা লাগবে আপনার মধ্যে? হাইড্রোজেন। হাইড্রোজেন। ওটাকে আমরা কি বলবো জানো? এটাকে আমরা বলবো হচ্ছে, আমার বানান ভুল হলে একটু বলে তো, রিপ্লেসেবল। আমার কি বানান ঠিক আছে? স্পেলিং ঠিক আছে? রিপ্লেসেবল বানান কি এটা? ওকে, বানান ভুল হলে একটু তোমরা বইলে টইলে, আমি তো এগুলো পারি না ঠিক মতো। আচ্ছা, রিপ্লেসেবল হাইড্রোজেন থাকা লাগবে। রিপ্লেসেবল কেন বলতেছি? অল দ্য হাইড্রোজেন্স অফ অ্যান অ্যাসিড মাইট নট বি রিপ্লেসেবল বাই দ্য মেটাল, বিকজ কাহিনী আছে ওর ভিতরে আর কি। সো এটা মনে হয় বলছিলাম আগে একদিন, প্রোটনিক হাইড্রোজেন বলে, বলছিলাম কি? ওকে, জোস। তাহলে তো ওইটাই রিপ্লেসেবল হাইড্রোজেন বা প্রোটনিক হাইড্রোজেন যেটাকে বলে। এইবার তোমরা একটু বুঝে বলো, ফর বিং আ বেস হোয়াট ইউ নিড টু হ্যাভ? ভাবো। মেটাল। এই রে সালাক লোক দড়ি ফেলছে। এটাকে অনেকেই মনে করে ছোটবেলার কনসেপ্ট অনুযায়ী যে অ্যাসিড হইতে গেলে মনে হয় হাইড্রোজেন থাকা লাগে, আর বেস হইতে গেলে মনে হয় হাইড্রোক্সিল থাকা লাগে। ইন রিয়ালিটি ইট ইজ নট। You might not have hydroxyl, no problem, but you must need to have metal, because in principle you have got the idea. The metal of the base will be replacing the acid of hydrogen of the acid. So ওইখানে তোমার মেটাল না থাকলে এই খেলাটা হবেই না, ঠিক আছে? সো তাহলে আমরা এখানে কি লিখবো? মেটাল থাকা লাগবে। and it can have metal oxides, metal hydroxides, metal carbonate, metal bicarbonate, what not, but primarily you must need to have metal which can replace the hydrogen of the acid, ঠিক আছে? এটা একেবারে মাথার মধ্যে বসায় রাখো, এটা আমি ক্লাসের শেষে আবার রিমাইন্ড করাবো, ডোন্ট ওয়ারি। সো প্রচুর রিয়াকশনের এক্সাম্পল আছে আমাদের হাতে, আস্তে আস্তে মাথা ঠান্ডা করে আমরা করবো, টেনশনের কিচ্ছু নাই। প্রথম রিয়াকশনটা দেখাইছি, সেকেন্ডটাতে আসো আমরা একটু সলভ করা শুরু করি। বলো প্রথমে আমার কাকে মার্ক করা লাগবে এখানে? সেকেন্ড রিয়াকশনে মার্ক করে করে করবো আমরা, কোনো মিস যাবে না। ব্রো, ম্যাগনেসিয়াম, মেটাল অফ দ্যাট বেস। আর এখানে কাকে? ও তুমি আগে এটার কথা বলছিলে, ওকে বুঝতে পারছো তো ব্যাপারটা। অ্যাসিডের ভিতর থেকে হাইড্রোজেনকে মার্ক করবা, বেজের ভিতর থেকে মেটালকে মার্ক করবা, করে কি করবা? সিম্পলি রিপ্লেসমেন্ট, বলেন। এবার ম্যাগনেসিয়াম শুড বি সিটিং বিসাইড হোয়াট? Cl, ক্লোরিন। ওকে, এইবার কি করার কথা তোমার? ভ্যালেন্সি ট্রান্সফার, রাইট? আমি হ্যাঁ ভ্যালেন্স, হ্যাঁ, মানে আমি যে কাউকে যে কারোর পাশে বসাইতে পারি, বাট আমার বিয়ে দিয়ে আসতে হবে এখান থেকে। বিয়ে না দিয়ে দুইজনের পাশাপাশি বসানো যাবে না। তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত জানি ছিল? 2। ক্লোরিনের ভ্যালেন্সি তো 1। ডান, দ্যাটস ইউর কম্পাউন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস। বলেন এবার একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন আছে। হাইড্রোজেন ইজ গোয়িং টু সিট বিসাইড হোয়াট? OH হোল 2 অর OH, হুইচ ওয়ান?
Only OH or OH whole 2? Only OH. Why not OH whole 2? Magnesium already chlorine so that two-টা বস্তু magnesium-এর balance এর জন্য। There you go. Yes, that's the correct answer. মানে ঘটনাটা বোঝো। অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম কখনো তো কোনো একদিন হাইড্রোক্সিলের সাথে ঘর সংসার বাঁধছিল, বিয়ে শাদী করছিল। সো দিস টু দ্যাট ইউ আর সিইং হিয়ার দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মালা অফ ম্যাগনেসিয়াম, তাই না? ওটা ম্যাগনেসিয়ামের সেই জিনিসটা ছিল। ও কিন্তু ওই টুটা সহ উঠাই নিয়ে যায় কার গলায় পড়াইছে এখন বুঝছো? ক্লোরিনের গলায়। সো অ্যাকচুয়ালি কিন্তু এই টুটা এখানে আর এক্সিস্টই করতেছে না। কেউ বোঝো না আমার কথা? বোঝো না আব্বু? ভাইয়া বুঝি। ওকে, সো এই টুটা কেন আসছে এখানে একটু ভাবো তো। ম্যাগনেসিয়াম কোনো একদিন হাইড্রোক্সিলের সাথে বন্ড ফর্ম করছিল। সো বন্ডিংয়ের কন্ডিশনটা কি? তোমার গলার যে মালাটা আছে সেটা তুমি ওকে দিবা, হাইড্রোক্সিলের যে মালা আছে সেটা একে দিতে হবে। সো দ্য টু দ্যাট ইউ আর সিইং হিয়ার ইট ইজ নাথিং বাট দ্য গলার মালা অফ ম্যাগনেসিয়াম। সো ম্যাগনেসিয়ামের সাথে যখন হাইড্রোক্সিলের ব্রেকআপ হয়েছে, ভাঙন হয়েছে, ডিভোর্স হয়েছে, তখন তো ম্যাগনেসিয়ামের এই টুটাকে সহসে উঠে চলে গেছে। চলে যে এই যে দেখো এখানে বসাই দিচ্ছে, এই যে দ্যাটস ইউর টু। সো ওই টু অ্যাকচুয়ালি ওখানে এক্সিস্টই করতেছে না। আমার কথা কি বুঝছো? ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টু দেয়ার বিকজ ম্যাগনেসিয়াম যখন আসছে ওই টুটাকে সহ আসছে রে বাবা। ওইটা ম্যাগনেসিয়ামেরই টু ছিল। ওইটা ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি তুমি হাইড্রোক্সিলকে দিছিল না, আর হাইড্রোক্সিলের ভ্যালেন্সি ম্যাগনেসিয়ামকে দিছিলা। বুঝছো কি এখন? বোঝা নাই? আচ্ছা, তুমি আমাকে বলো MgOH হোল টু কি? মানে আসমান থেকে পড়ছে নাকি এটাও কোনো একদিন ফর্ম হয়েছিল? কোনো একদিন কম্পাউন্ডটা ফর্ম হয়েছিল। হাইড্রোক্সিলের ভ্যালেন্সি কত জানো? OH মাইনাসের ভ্যালেন্সি কত? 1 না? ওকে, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত বলো তো? 2। একটু আগে লিখছিলাম তো। এটা জানো না? এটা না জানলে তো বিপদ বাবা, আল্লাহর কসম। 2 বলো না, জাস্ট মুখে বলো 2। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 বললেই তোমার এখনই মুখস্থ হয়ে যাবে, তারপরে আর তোমার বলা লাগবে না। বলো ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2। ওকে, মাশাল্লাহ। এখন তাহলে বলো ম্যাগনেসিয়াম যখন হাইড্রোক্সিলের সাথে বন্ড ফর্ম করতেছে তখন ওকে যখন কাছে নিয়ে আসবে তখন ম্যাগনেসিয়ামের যে গলার মালাটা ছিল 2 ভ্যালেন্সি 2 সেটা কি তুমি হাইড্রোক্সিলকে দিবা না? দিবা তো। তাহলে এই টুটা যে লেখছো এখানে তুমি, এই টুটা যে লেখছো, এই টুটা আসলে কি? এইটা তো আসলে ম্যাগনেসিয়ামেরই জিনিসপত্র। ওকে দিছে কারণ ওর সাথে বন্ড ফর্ম করছে তাই। সো ম্যাগনেসিয়াম যখন উঠে যাচ্ছে, কেন উঠে যাচ্ছে? এর সাথে ব্রেকআপ হয়েছে, এর সাথে আর থাকবে না। তাহলে উঠে যাওয়ার সময় কি ও টুটাকে সহ উঠে নিয়ে চলে যাবে না? যেহেতু এর যে গলায় মালা দিয়ে দিল। এখনো বোঝো নাই? ওকে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তাহলে চলেন আমরা এবার বুঝতে পারলাম যে এখানে আসলে কি হবে। টুটা নাই বেসিক্যালি। তাহলে বলো তো এই এইচটা যে কার পাশে বসছে? OH হোল 2 এর পাশে নাকি OH এর পাশে? একটু মাথা ঠান্ডা করে এবার বলো। বাবু রেসপন্ড করো, তো বুঝবা না তো। আমি আমার মতো দেখায় চলে গেলে তো পড়ালেখা হইল না। তোমরা বোঝো নাই আমার প্রশ্নটা? আরে পাগলের দল রে, নিয়ে বিপদে পড়ছি তো। এই হাইড্রোজেনটা এসে এখন কার পাশে বসতেছে? ওয়্যার ইট ইজ সিটিং দেয়ার? OH হোল 2 এর পাশে নাকি শুধু OH এর পাশে? বলেন। এইটা আবার হোল 2 রে বাবা। এই টুটাকে না ও তুলে নিয়ে চলে গেছিল ওখানে। আরে বোকা, বুঝে না এখনো? 2 হ্যাজ গন দেয়ার। 2 এখানে নাই তো, বুঝো না এখনো? বুঝছো কি বোঝো নাই বলো, আমি আরো একবার বুঝাই। এত দেরি করে করে বললে হবে না রে সোনা, জীবনের সময় খুবই লিমিটেড। এই দেখো MgOH হোল 2 হইল। আমাকে একটু বলো তো এই টুটা আসলে কি? এটা ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি না? ওকে, ঠিক আছে, গট ইট। এখন ভাইয়া এই যে দেখো এইটার সাথে আমার রিয়্যাক্ট করতেছে কারে জানি দিচ্ছিলাম? HCl এর। ওকে, HCl। সো এখন যখন আমার রিয়াকশনটা হবে প্রোডাক্টে কি পাবো দেখো তো? ম্যাগনেসিয়ামের সাথে এর ব্রেকআপ হয়েছে। ম্যাগনেসিয়ামের সাথে কিন্তু এই হাইড্রোক্সিল আর থাকবে না। সো একটা ব্রেকেজ হবে। কোথায় ব্রেকেজ? এই যে আর থাকবো না আমরা একসাথে। তো ম্যাগনেসিয়াম তাহলে উঠে চলে যাচ্ছে। চলে যাচ্ছেটা কোথায় দেখো তো? এই যে এইচ এর জায়গায় ম্যাগনেসিয়ামটা যে বসবে, এ যে না ওইখানে বসবে। আর হাইড্রোজেনটাকে পাঠিয়ে দিবে কোথায়? যে ম্যাগনেসিয়ামের কাছে। এখন তুমি দেখো ম্যাগনেসিয়ামটা যখন উঠে আসতেছে, আসার সময় ওর কি এই যে টুটা তো ওরই ছিল, ম্যাগনেসিয়ামের এই টুটা ওরই ছিল, বুঝো নাই?
বুঝেছি। তাহলে এই টুটাকে কি সাথে নিয়ে আসবে না? অবশ্যই নিয়ে আসবে। এই যে ম্যাগনেসিয়াম আসলো, সাথে না টুটাও চলে আসছে এখানে। এই যে এই টুটা এখন কার গলায় পড়াবে? এই যে ক্লোরিনের গলায় পড়াবে। এই যে তাহলে ওখানে টু নাই তো, এইচ যে বসবে তাহলে কার ওইখানে, দেখতে পাচ্ছ হাইড্রোক্সিলের সাথে, হোল টু নাই তো এখানে। বোঝো না এখনো? বুঝেছি। ওকে, সো এবার চলো, ঘটনা হচ্ছে তাহলে MgCl2 প্লাস কি তৈরি হয়েছে বলো? প্লাস H2 হ্যাঁ, এইচ আর ওএইচ মিলে তো বাবা H2O তৈরি হবে। ওকে, সো এখন ঘটনা হচ্ছে আমাকে বলেন পরের রিয়াকশনটা কি হবে, তাড়াতাড়ি আপনারা করেন, আমি আর করবো না। এখানে কাকে মার্ক করবো বলো? ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে মার্ক করলাম। ওইখানে কাকে মার্ক করব? হাইড্রোজেন, হাইড্রোজেন নাকি H2 কোনটাকে? H2 নাকি শুধু এইচ? ভেবে বলো। শুধু H, হ্যাঁ, বুঝি নাই। শুধু H। ওকে, কেন টুকে মার্ক করতে বলতেছো না? হোয়াট ইজ ইউর লজিক? স্যার ওটাকে SO4 সাথে বসছে ব্যালেন্সে। দ্যাটস ইট বস। এই টুটা কিন্তু সালফেটের ভ্যালেন্সি, একটু বোঝো। সো ওই টু নিয়ে এসে কেন যাবে? এইখানে ক্যালসিয়াম এসে রিপ্লেস করবে কাকে বলেন তো? হাইড্রোজেনকে। এই টুটা তো সালফেটের ভ্যালেন্সি। তোমরা কি বুঝছো সবাই আমার কথা? বুঝেছি। ওকে, তাহলে হাইড্রোজেন এসে এইখানে বসবে। চলেন দেখি তাহলে ক্যালসিয়ামের পাশে কে বসতেছে বলো তো? SO4 বসতেছে। বসার পরে এবার বলো SO4 এর ভ্যালেন্সি কত? এই যে এখানে দেখা যাচ্ছে SO4 এর ভ্যালেন্সি হচ্ছে 2। দিলাম ক্যালসিয়ামকে, ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? সেটাও তো 2। তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু ট্রান্সফার এনিথিং, হয়ে গেল ক্যালসিয়াম সালফেট প্লাস। এবার ভাবো এখান থেকে কি H2 উঠে এসে বসতেছিল নাকি শুধু H উঠে এসে বসতেছিল বলো তো? শুধু H, শুধু H। এই তো এবার বুঝছো। তাহলে H এসে কার পাশে বসতেছিল? OH হোল টু নাকি শুধু OH এর পাশে? শুধু ওই। এবার বুঝছো। তাহলে H আর OH বসলে তো পানি হয়। বাবা সবাই বুঝছো তো? রেসপন্স শুনে মনে হচ্ছে বুঝছো, বাট মনের মধ্যে কোনো কিছু লুকায় রাখো না। লুকায় রাখলে জীবনে বড় বিপদ হয়ে যাবে। দ্যাট ইজ জাস্ট ইউর ফাউন্ডেশন কোর্স। মানে এইগুলার প্রত্যেক সময় কাজে লাগবে। ফাউন্ডেশন মানে বুঝো তো একেবারে ভেরি বেসিক থিংস। তোমাকে এই বিক্রিয়ার কেউ কোনোদিন বুঝাবে না। ইভেন দ্যাট ইজ ইউর লাক যে আমি আবার আলোচনা করতেছি তোমাদের মাধ্যমে। এই যে ফেসবুকে লাইভ যাচ্ছি, লক্ষ আল্লাহর বান্দা শিখতে পারবে যারা দেখবে আর কি। সো এই জিনিসগুলো অনেক ছোটোবেলায় শেখার কথা, নো প্রবলেম, হয়তো বা শেখা হয় নাই কোনো কারণে, বাট শিখতে যে পারতেছো এটা ধরে রাখো। যদি না বুঝতে পারো আজকের ক্লাসের পর আবার বলবা, গ্রুপ আছে আমাদের, আলোচনা করবো, কোনো সমস্যা নেই। বাট না শিখে আমরা আগাবো না ইনশাল্লাহ। ওকে, তারপরে চলো। আচ্ছা তাইলে পরে দুইটা পানি কেন হয়? কোথায় দুইটা বানি? ব্যালেন্স করলে তোরা ব্যালেন্স করতে কইছে কেটা আজকে? আমি কইলাম না প্রথমে আজকে ব্যালেন্সিং করবো না তো, বুঝো নাই? আজকে আমার কাজ তোমার জাস্ট রিয়াকশন লিখতে শেখানো। আগামী দিনের ক্লাস হচ্ছে আমাদের ব্যালেন্সিংয়ের ক্লাস আর কি। বুঝেছো বন্ধু? বোঝা না? হ্যাঁ। তোমার নাম কি? রাকিব। ওকে, হ্যাঁ। বলো এবার রাকিব বলো আমাকে। অনেকক্ষণ মেয়েরা কথা বলছে, তুমি ঘুমাইছো। বলো এখানে কি হবে, কাকে মার্ক করবো, তাড়াতাড়ি বলো। ক্যালসিয়াম, গুড। এখানে হাইড্রোজেন। ওরা একটা সহজ বিক্রিয়া দেওয়া হয়ে গেছে, বিপদে পড়ছে, এটা কঠিন দিব দাঁড়া। তাহলে বলো প্রোডাক্টে কি পাবো? ক্যালসিয়ামের পাশে আমার এসে বসবে ক্লোরিন। ক্যালসিয়ামের ভ্যালেন্সি তো 2, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস। এইচ যে কার পাশে বসতেছে বলেন তো? কার্বনের পাশে নাকি কার্বনেটের পাশে? কোনটা? কার্বনেট। কার্বনেট। তাহলে আমাদের এইচ এর পাশে যখন আমি কার্বনেট বসাবো, এবার আবার ভ্যালেন্সি ট্রান্সফার করতে হবে। এখন তোমাদের কি জানা আছে কার্বনেট র্যাডিক্যালের ভ্যালেন্সি কত? 2। তাহলে কি তৈরি হয়ে যাচ্ছে বলো তো? H2CO3 না? হ্যাঁ, এইটাই হচ্ছে। এখন কেমিক্যাল রিয়াকশনের একটা মজার ব্যাপার হচ্ছে, তোমার লজিক যা ইচ্ছা বলুক, অ্যাকর্ডিং টু আরিফ ভাইজ লজিক, আরিফ ভাই যেভাবে শিখাইছে সেটা অনুযায়ী এখানে তৈরি হওয়ার কথা কার্বনিক অ্যাসিড H2CO3। বাট ইন রিয়ালিটি ইফ ইউ ডোন্ট ফাইন্ড ইট, ইউ ক্যানট রাইট ইট। হোয়াট এভার ইউ আর গেটিং ইন দ্য রিয়াকশন, ইন দ্য রিয়েল লাইফ রিয়াকশন, ইউ হ্যাভ টু রাইট ইট দেয়ার। সো ঘটনা হচ্ছে রিয়েল লাইফে আমরা যেটা পাই, কার্বনিক অ্যাসিড পাই না। কার্বনিক অ্যাসিড ইজ এ ভেরি উইক অ্যাসিড, ইট জাস্ট ব্রেক্স ডাউন ইনস্ট্যান্টলি, অ্যান্ড হোয়াট ইউ গেট ইজ কি বলেন তো? মনে আছে আপনাদের? এখানে আমরা পাই হচ্ছে পানি আর কি জানো? কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? সো তুমি আগে লজিক্যালি বোঝো। দেখো কার্বনিক অ্যাসিডকে ভাঙলেই কিন্তু আসলে ওইটা পাওয়া যাচ্ছে, এই যে H2CO3 গুনে গুনে দেখো হিসাব মিলে ওইটা না। বাট রিয়ালিটিতে যেটা পাবা, লেখার নিয়ম হচ্ছে ওইটা। সো দ্যাটস আমরা এটা লিখবো মনে মনে, কিন্তু খাতায় লিখবো না। খাতায় লিখবো যে পানি আর কার্বন ডাইঅক্সাইড। ভাইরা সবাই বুঝছো? বুঝেছি। ওকে, তাহলে চলেন পরের বিক্রিয়া। আবারও আমি ইয়াকে দিব, রাকিবকে দিব। ঘুমাইছে এতক্ষণ। এই রাকিব বল এখানে কি লিখবো, কাকে মার্ক করবো? সোডিয়াম। সোডিয়াম, অনলি সোডিয়াম, জাস্ট মার্ক দ্য মেটাল। তারপরে আর হাইড্রোজেন HCl। এই যে এইখান থেকে না?
না না HCl ভুল করা যাবে না, রাইট, HCl থেকে। তাহলে এটা যে এখানে বসলো, এটা এসে এখানে বসলো। আচ্ছা, তাহলে এবার বলেন প্রোডাক্টে আমরা কি লিখবো এখানে? Na এর পাশে Na NaH কোথায় পাইলি তুই বাবা? সোডিয়াম এসে Cl এর পাশে বসলো, বুঝো নাই? হাইড্রোজেনকে রিপ্লেস করে বসলো, তো বুঝতে পারছো কি? ওকে, তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস, এবার দেখেন তো H যে যখন এখানে বসে তখন হোয়াট প্রোডাক্ট আর ইউ গেটিং? H2CO3 এবং যখনই H2CO3 তৈরি হওয়ার কথা তখনই তুমি আমি কি লিখি? এই বুঝিয়াছো? সহজ। আচ্ছা, তারপরে রিয়াকশনটা করেন, বলো। এখানে আবার কাকে মার্ক করব? সোডিয়ামকে। এখানে কাকে মার্ক করব? হাইড্রোজেনকে। সো দ্যাট উইল বি রিপ্লেসিং দ্যাট থিং। সো তাহলে আমাদের এখানে প্রোডাক্টে কি পাবো? সোডিয়ামের পাশে বলো কে বসবে? রাকিব, আজকে ক্লাসে ইয়া নাই তাই না আমাদের ওই ফাজিলটা শাকিল? হ্যাঁ, NaNO3 সিম্পলি যা ছিল ধরে বসাই দিবা, কোনো চিন্তার কিছু নেই। এবার NO3 এর ভ্যালেন্সি কত? এই যে নাইট্রেট যে র্যাডিক্যালটা, এটার ভ্যালেন্সি কত একটু ভাবো তো। হ্যাঁ, 1। তুমি কেমনে বুঝছো এটার ভ্যালেন্সি 1? হাইড্রোজেন একটা আছে তাই। এই চালাকিটা করতে পারতে হবে যে তোমার যদি এটা মনে নাও থাকে, মুখস্থ নাও থাকে, কোশ্চেনের মধ্যে তো আর ভুল নাই, তুমি এখানে দেখো না হাইড্রোজেন একটা আছে, এই চালাকিটা সবাইকে করতে পারতে হবে। আচ্ছা, প্লাস তাহলে এখানে কি থাকবে বলেন তো? H যে যখন এখানে বসে তাহলে আবারও সেই আমার কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি হচ্ছে, শেষ। এতই সহজ, পারবো তো? সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন। আচ্ছা, তারপরে রিয়াকশন দেখি। আচ্ছা, এগুলো তোমরা বাড়ির কাজ দিলাম, এগুলো তোমাদেরকে HW দিলাম, করবা। এরপরে আরও কিছু কঠিন রিয়াকশন আছে, আমি সেইগুলোর দিকে যাচ্ছি। এই যে এগুলো করো তো, এগুলা মেয়েদের মধ্যে কাউকে একজনকে নেই, আমার সাথে কে করবে? তাসফিয়া বলো। ইশরাত তাসফিয়া, তোমার উচ্চারণটা কি? স্যার উসরাত তাসফিয়া। ওকে, তাসফিয়া বলো। এখানে আমার কি করা উচিত, কাকে মার্ক করা উচিত বলেন? মেটালটাকে আর হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেন। গুড, তারপরে রিপ্লেস করে দাও। প্রোডাক্টে কী হবে তাড়াতাড়ি বলো। Na2SO4। হ্যাঁ, কারণ আমরা জানি তো সালফেটের ভ্যালেন্সি হচ্ছে 2, সো ধুমাধুম হয়ে গেল। প্লাস কি থাকবে বলেন? পানি নাকি H2O? হাইড্রোজেন। হ্যাঁ, এবার কিন্তু হাইড্রোজেন এবার একা হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি বুঝতেছো যে ছোটবেলায় যে কথাটা, মিথ্যা কথাটা তোমাদেরকে শিখাইছিল যে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশনের প্রিন্সিপাল নাকি হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার? দ্যাট ওয়াজ এ পিওর লাই, দ্যাট ওয়াজ এ পিওর লাই, বিকজ ওয়াটার ডাজন্ট গেট ক্রিয়েটেড অল দ্য টাইম, ইভেন সামটাইমস গেট হাইড্রোজেন অলসো। মানে অদ্ভুত জিনিসপত্র, সামটাইমস ইউ গেট কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাডিশন টু। সো ইট ম্যাটার্স, মানে দ্য ফ্যাক্ট ইজ প্রিন্সিপাল ইজ সেম এভরিওয়্যার। প্রিন্সিপাল মানে কি? অ্যাকচুয়ালি ফাংশনটা ঘটে রাখি, হোয়াট প্রসেস ডাজ ইট ফলো। সো ওই ফাংশনটা ঠিক রেখে তোমার প্রোডাক্ট বিভিন্ন রকম আসতে পারে। তোমাদেরকে যেটা শিখাইছিল দ্যাট ওয়াজ নট প্রিন্সিপাল, দ্যাট ওয়াজ দ্য প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন। সো তাহলে এখানে তো সহজ, আরও ম্যাগনেসিয়ামকে মার্ক করবো, এখানে হাইড্রোজেনকে মার্ক করবো। তাহলে এখানে কি হবে? MgSO4, বিকজ ম্যাগনেসিয়ামেরও ভ্যালেন্সি 2, এটারও ভ্যালেন্সি 2 প্লাস। এখানে তাহলে আলাদা করে আমি কি পাচ্ছি বলো তো? হাইড্রোজেন গ্যাস। পানি নেই কোনো, এখানে কোনো পানি নেই। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম যে কি করবে? হাইড্রোজেনকে রিপ্লেস করবে। সো করলে এটার প্রোডাক্ট কী হবে? কে বলবা তাড়াতাড়ি বলো? Al এর পাশে SO4 লিখলাম। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? 3 না? হ্যাঁ, ব্র্যাকেট 3 বলতে হয় না, বলতে হয় Al2SO4 হোল 3, Al2SO4 হোল 3। ওকে, সো প্লাস কি তৈরি হবে আমাদের এখানে? হাইড্রোজেন। সহজ। ওকে, এইগুলো একটু কঠিন আছে, এইগুলাতে আবার আমি অন্য একজনকে ডাকি। কে বলবে? নাজিফা। নাজিফা না ওর নাম? ভুলে গেলাম। হ্যাঁ, নাজিফাই তো। নাজিফা জি ভাইয়া। বলো, তুমি আজকে ঘুমাইতেছো অনেকক্ষণ, এখানে কাকে মার্ক করবো তাড়াতাড়ি? আচ্ছা, তার আগে বলো এই কম্পাউন্ডটার নাম কি? HClO4। পারক্লোরিক অ্যাসিড। জোস, বলেন কাকে মার্ক করব? সোডিয়াম আর হাইড্রোজেন। সোডিয়াম আর হাইড্রোজেন বললে হবে না, হাইড্রোজেন অফ দ্য অ্যাসিড। ওকে, সো তারপরে রিপ্লেস করলাম, করার পরে বলেন তাড়াতাড়ি বলেন কি লিখবো? Na এর পাশে কে বসবে? NaClO4। হ্যাঁ, ভালো করে বোঝো, আগামী দিন কিন্তু ক্লাসে আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব, বিকজ আমাদের রিয়াকশন ব্যালেন্স করা লাগবে। তুমি কিন্তু এই অ্যানায়নটাকে টাচও করো নাই, এর ক্যাটায়নটা এসে ওর ক্যাটায়নটাকে রিপ্লেস করে দিচ্ছে, শেষ। যা থাকবে বসাই দিবে। এখন এই ClO4 এর ভ্যালেন্সি কত? দেখা যাচ্ছে 1। ওকে, প্লাস কি তৈরি হবে? পানি, H2O। পরের রিয়াকশন বলেন। পটাশিয়াম যে হাইড্রোজেনকে রিপ্লেস করলো, সো আমাদের প্রোডাক্টে কি পাবো? ClO3। ClO3। এই কম্পাউন্ডটার নাম জানো?
জানা উচিত, গতদিন শিখাইছি। এটার নাম কি হবে? উপরেরটার নাম কি হবে? সোডিয়াম, এটা কি পারক্লোরিক অ্যাসিড না? পারক্লোরেট। পারক্লোরেট, তাই না? কারণ এটা একটা সল্ট, এটা ছিল পারক্লোরিক অ্যাসিড, তাহলে এটা সোডিয়াম পারক্লোরেট। তাহলে এটার নাম কি হবে বলেন তো? পটাশিয়াম পটাশিয়াম পারক্লোর পটাশিয়াম ক্লোরেট। ক্লোরেট। হ্যাঁ, এইবার মাথা ঠান্ডা হয়েছে। পটাশিয়াম ক্লোরেট। পার আর থাকবে না। পার কখন থাকতো? যখন ফোর থাকতো। হ্যাঁ, জাস্ট গতদিন যেটা দেখাইছিলাম অ্যাসিড থেকে সল্টের নেমিং বা অ্যানায়নের নেমিং, ওটা আরেকবার একটু প্র্যাকটিস করবো, তাহলে একদম চলে উঠে যাবে। আর তোমরা প্র্যাকটিস করার সময় আমি জানি মুখ নেড়ে পড়ো না। এখন তোমরা মনে মনে কবা এই লোকটাকে দেখে আধুনিক মনে করছিলাম, ই তো আব্বু আম্মুর মতো শেখেলে বয়স্ক। কিচ্ছু করার নেই আব্বা, রিয়েলিটি ইজ দ্যাট। রিয়েলিটি মাইনে নাও আব্বা। মুখ নেড়ে না পড়লে তোমার জীবনে পড়াশোনা হবে না। সত্যি কথা হচ্ছে এটা। হ্যাঁ, তুমি যখন বোঝার চেষ্টা করতেছো গভীরে, ইউ ক্যান মেনটেন সাইলেন্স, দ্যাট মাইট হেল্প ইউ টু সিনক্রোনাইজ ইউর মেন্টাল ফ্রিকোয়েন্সি উইথ দ্য বুক। বাট তুমি যখন বিশ্বাস করো কোনো একটা কিছু মেমোরাইজিংয়ের চেষ্টা করতেছো, আত্মস্থ করা আমরা যেটাকে বলি, তোমার নিজের মধ্যে নেওয়া, টু অ্যাকুমুলেট ইনসাইড ইউর সেলফ, ইউ মাস্ট নিড টু হ্যাভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? দ্যাট মাইট বি রাইটিং, দ্যাট মাইট বি স্পিকিং ইন ইউর মাউথ। বাট তুমি যদি সাই থাকো এরকম করি, জীবনেও তোমার মধ্যে যাবে না, তোমার মধ্যে ব্যাপারটা ঢুকবে না আর কি। ওকে, সো পরের রিয়াকশনটা বলেন। এখানে আমরা পটাশিয়ামকে মার্ক করতেছি, এখানে আমরা হাইড্রোজেনকে মার্ক করতেছি। সো দে উইল বি রিপ্লেসিং। এর মতো বাচ্চা রিয়াকশন নাই, নিজেরা করবা। দ্য মোস্ট ফেভারিট স্লাইড অফ মাইন। বলেন এখানে আমরা কাকে মার্ক করব? জিঙ্ক, এখানে হাইড্রোজেন। সো রিপ্লেস করলো। রাকিব বলো কি হবে এখানে? রাকিব হ্যাজ ডাইড নাকি? ZnH2। ZnH2। আল্লাহ আমাকে বাঁচাও, কি কইলি তুই এতক্ষণে? এই বুঝে বল ঠিক মতো। ZnNO3। তারপরে ভ্যালেন্সি ট্রান্সফার করবা না? বিয়ে না দিয়ে চলে আসছে এখান থেকে। যে জিঙ্কের ভ্যালেন্সি কত? 2 না? 2। নাইট্রেটের সাথে কি থাকবে তাহলে? হোল 2 প্লাস হাইড্রোজেন যে যখন এখানে বসবে, এইচ এর পাশে ও বসলে কি হবে? হো নো, দেয়ার উইল বি 2। বুঝছো? আচ্ছা এবার বলো, এই দেখি কার বুদ্ধি আছে। এই অ্যাসিডের নাম কি বলতে পারবি? দ্যাটস অ্যান অ্যাসিড, রাইট? সামনে হাইড্রোজেন। সো এই অ্যাসিডের নাম কি বলতে পারবা? H2Cr2O7। আচ্ছা দরকার নেই, ঠিক আছে, আমাকে একটু রিয়াকশন করে দেখাও। নাজিফা বলো এখানে কাকে মার্ক করব? পটাশিয়ামকে। আর এখান থেকে আমরা কি H2 কে মার্ক করব নাকি শুধু H? শুধু এইচ। করলাম বস। এবার বলেন প্রোডাক্ট কি হবে? একবারে নিজের মুখে বলবা, একবারে বলবা, বেঁধে যাওয়া যাবে না। K2Cr2O7। এবার বল K2Cr2O7 এর নাম কি? এটা তো সবাই জানার কথা। K2Cr2O7 কি জানো? পটাশিয়াম। পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, এটার নাম যে কেন পটাশিয়াম ডাইক্রোমেট এটা কেউ জানে না, বাট ছোটবেলা থেকে শিখছো না পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এখন প্লাস কি তৈরি হচ্ছে এখানে? এখানে সাথে থাকতেছে আর হচ্ছে পানি। এখন ভাইরে এবার তার একটু চেষ্টা কর না যে এটার নাম কি হবে, কি H2Cr2O7 এর নাম কি হবে? ইউ নো দ্য নেম অফ দ্য সল্ট, নাও ইউ হ্যাভ টু নেম দ্য প্যারেন্ট অ্যাসিড। ওর প্যারেন্টটা কি? হাইড্রোজেন ডাইক্রোমেট। Never, never, never. No acid's name starts with hydrogen. No oxyacid's name start with hydrogen. That's an oxyacid. ধরো H2SO4, এটার নাম কি? তুমি হাইড্রোজেন কিছু একটা বলো, এটার নাম তুমি কি বলো? সেন্ট্রাল অ্যাটম দিয়ে বলো, সালফিউরিক অ্যাসিড। সো মার্ক দ্যাট সেন্ট্রাল অ্যাটম, লুক অ্যাট দিস থিং, ক্রোমিয়াম। সো স্টার্ট উইথ দ্যাট থিং। ডাইক্রোমিক অ্যাসিড। এইটার নাম হবে ডাইক্রোমিক অ্যাসিড। কেন বলছে ও বোঝো নাই বন্ধু? পটাশিয়াম ডাইক্রোমেট। তুমি আগের নেমিংগুলো খেয়াল করো না। এটা যদি পারক্লোরিক অ্যাসিড হয়, এই যে দেখো এটা ছিল পারক্লোরিক অ্যাসিড। সিন্স দ্য অ্যাসিড ওয়াজ পারক্লোরিক অ্যাসিড, দ্য সল্ট শুড বি সোডিয়াম পারক্লোরেট। পারক্লোরিক অ্যাসিড পারক্লোরেট। তাহলে এখানে কি? ডাইক্রোমিক অ্যাসিড ডাইক্রোমেট। কেউ বোঝো নাই? পটাশিয়াম আছে তাহলে তো পটাশিয়ামের নাম বলাই লাগবে, ওটা তো কোনো ব্যাপার না। কিন্তু অ্যাসিডের নামটা কি ছিল? ডাইক্রোমিক অ্যাসিড। দ্যাটস ওয়াই দ্য সল্ট হ্যাজ গট দ্য নেম ডাইক্রোমেট। তোমরা কি বুঝছো আমার কথা? কেউ বুঝে না? এই বেটা তোরা গত ক্লাস ঠিক মতো করিস নাই,
ক্লাসের পরে তো বসে থাকলে হবে না, তোমাকে ওটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তা নাহলে আয়ত্তে আসবে না কিন্তু। তোমরা কি বুঝছো নাকি আমি আরেকবার বলবো? আচ্ছা আমাকে আরেকবার বলে ভালো। আমাকে একটু বলো H2SO4 এর নাম কি? বলো বলো বলো। সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো মুখে বলতে হবে। তোমাদের এই যে বদ অভ্যাস হচ্ছে মুখে বলো নাই তো, আর কেউ কোনোদিন কয়ও নাই তোমাদের, আমি জানি। আদুরে ভাবে বড় হয়েছে, আদুরে ভাবে শেখা যাবে না। আচ্ছা, এখান থেকে যে আয়নটা আসে সেই আয়নটা কি বলো তো? SO4 2-। সো আমি যদি একটু নামটা লিখি তাহলে বুঝবা এটার নাম কি, সালফিউরিক অ্যাসিড। তাহলে এইখান থেকে দেখো ইক অ্যাসিড বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে ওটার নাম কি বানাচ্ছে? সালফেট, সালফেট আয়ন। আচ্ছা, তারপরে আমাদের কাছে অ্যাসিড ছিল ধরো HNO3, নাইট্রিক অ্যাসিড, তাই না? এখান থেকে আয়নটা আসবে কি বলো তো? NO3-। তাহলে বলেন এটার নাম তো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এখান থেকে এই আয়নটার নাম কি আসে জানো? নাইট্রেট আয়ন। ওকে, সো লুক অ্যাট দ্য স্টাইল। ইক অ্যাসিড কথাটাকে বাদ দিয়ে দেয়, ওইখানে এট লাগায় দেয়। এখানে ইক অ্যাসিড কথাটাকে বাদ দিয়ে এট লাগায় দিচ্ছে। তাহলে আমাকে এবার একটু বলো তো, তোমার H2Cr2O7 ছিল, এইখান থেকে একটা আয়ন পাইছি আমরা যেটা কি Cr2O7 2-। কেন পাইছি বুঝছো তো? দুইটা হাইড্রোজেন ফালাই দিছে, তাহলে দুইটা মাইনাস হবে না? এখন এইটার নাম তো আমরা জানতাম, এটা ছোটবেলা থেকেই শিখছি। এটা যেন কি নাম বলে? ডাইক্রোমেট বলে। কারণ K2Cr2O7 কে বলে কি? পটাশিয়াম ডাইক্রোমেট। তোমরা কি বুঝছো আমার কথা? এটাকে কি বলে? পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে শুধুমাত্র যদি এইটুকু নেই তাহলে আমরা এটার নাম কি বলবো? ডাইক্রোমেট বলবো। পটাশিয়াম ফালাই দিলাম, জাস্ট ডাইক্রোমেট থাকলো। তাহলে এইটার নাম তোরে ভাইয়া তোমার ডাইক্রোমেট, CHROMATE, ডাইক্রোমেট কি? আয়ন। তাহলে বলো তো এই অ্যাসিডের নাম কি হবে? একটু উল্টা দিকে আসো, বলো। ডাইক্রোমিক অ্যাসিড। হ্যাঁ, সবই একই থাকবে, জাস্ট এট ফালাই দিয়ে ইক লাগাইতে হবে। সো এটা হবে হচ্ছে ডাইক্রোমিক অ্যাসিড। বুঝতে কি পারছো এবার? এই আলোচনাগুলো আমাদের গত ক্লাসে হয়েছিল একবার, যে সল্ট থেকে অ্যাসিড থেকে আমরা সল্টের নাম দেখছিলাম, সল্ট বা অ্যানায়ন। আজকে আমি উল্টা দিকে আসতেছি, আয়ন বা সল্ট থেকে অ্যাসিডের নামে। এটা তোমাদের গত ক্লাসটা আরেকবার একটু রিভিউ করা লাগবে, প্লিজ ডু ইট। রেকর্ড আছে না গ্রুপে, চ্যানেলে, ওইটা একটু দেখে নিও, মানে দুর্দান্ত একটা জায়গায় চলে যাবে, কারণ আজকে আরেকবার একটু দেখা হইলো তো। আচ্ছা, দেখি এবার লাস্ট রিয়াকশনটা দেখি পারেন কিনা। এইটা করেন, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা ফিল করো। এখানে কি হবে? এটা একটা বেজ, HMN। এই ফলোটা কেমন জানি দড়ি ফেলতেছে। তোমরা কি বুঝছো এটা একটা সল্ট, এটা একটা পানি, এটা বেস, তাহলে এখানে একটা অ্যাসিড হবে। সেই অ্যাসিডটা কি হবে দেখো, এই পটাশিয়াম যে না হাইড্রোজেনকে রিপ্লেস করে, তাই না? তাহলে এখানে একটা হাইড্রোজেন তো ডেফিনেটলি ছিল, সাথে কি ছিল বলো তো? এই যে এই আয়নটা ছিল। তাহলে কি হবে? HMnO4। তোমরা কি বুঝছো রাকিবের কথাটা? ওর কথা ঠিক আছে তো নাকি? ওকে, সো এবার তোমরা একটু কষ্ট করে বলো, ইউ অলরেডি নো দ্য নেম অফ দিস সল্ট। তাহলে এই অ্যাসিডটার নাম কি হবে? HMnO4. What should it be called? ভাবেন। পারম্যাঙ্গানিক অ্যাসিড। গন পার ম্যাঙ্গানেট নাকি ম্যাঙ্গানিক অ্যাসিড। কেন বলতেছো এটা? লজিকটা কি? লজিকটা বুঝাই এবার আমাকে, যে কেন এটা বললাম। কারণ এই সল্টের নাম আমরা ছোটবেলা থেকে শিখছি। এটার নাম কি বলেন তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই তো হয়ে গেছে, NaTe। এইটা যদি পারম্যাঙ্গানেট হয় তাহলে ওর যে মাদার অ্যাসিড এর ডেফিনেটলি পারম্যাঙ্গানিক অ্যাসিড হবে। এইটা যদি পটাশিয়াম ডাইক্রোমেট হয় তাহলে এর মাদার অ্যাসিড ডেফিনেটলি ডাইক্রোমিক অ্যাসিড হবে, আর কিছুই হওয়ার কোনো চান্স নাই। তোমরা কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। এই যে লাস্টের বিক্রিয়া দুইটা দেখাইলাম, এই বিক্রিয়া দুইটা শুধু তোমরা যে নতুন দেখতেছো তা না, এইটা বাংলাদেশে যতজন টিচার দেখায় তাদের মধ্যে যে কত লক্ষ জনের কাছে এটা নতুন তোমার কোনো ধারণা নাই। বাট স্টিল নাও ইউ ক্যান সলভ দ্য রিয়াকশন, ইউ ক্যান নেম দ্য অ্যাসিডস, ইউ হ্যাভ টোটালি ব্র্যান্ড নিউ, ইউ হ্যাভ নেভার সিন বিফোর, বাট করতে পারতেছো অনলি বিকজ ইউ হ্যাভ দ্যাট লজিক। এবং সেই লজিকটা এমন না যে মেলা অদ্ভুত কিছু, সিম্পলি তুমি ছোটোবেলায় যে লজিক দিয়ে সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট, নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রেট বানাইছিল, একই লজিক দিয়ে আমরা এসব আননোন জিনিস করতে পারতেছি। সো দ্যাট ইজ দ্য ওয়ে অফ লার্নিং ব্রো। মানে তোমাকে যুক্তিটা ঠিক মতো শিখতে হবে, লজিকটা, যে কী কারণে আমি এটার নাম এরকম বলবো আর কি। ওকে, চলেন, আরও প্র্যাকটিস আছে, এগুলো তোমাদের বাড়ির কাজ, আমি আর করতে পারবো না, অনেকগুলো করছি, ঠিক আছে?
বাড়ির কাজ। আমি কিন্তু বাড়ির কাজ দেখবো, বাংলা ভার্সনে ওরা বাড়ির কাজ দিচ্ছে, তোমরা কিন্তু দিচ্ছ না, একদম মারি ফেলবো। বাড়ির কাজ না করলে তোমার আসলে আলটিমেটলি শেখা হবে না। শেখা না হলে যেটা হবে রে ভাই, ধরো টাকা দিয়ে ভর্তি হয়েছো গাদাখানিক, বাড়ির কাছে ছবি তুলে গ্রুপে দিবা, গ্রুপে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানে দিবা। তোমাদের ভুল ভালো হলে আমি তো আসি দেখবো, তোমাদের ভুল ধরাই দিব। আর আরেকটা ব্যাপার হয় কি, আমি হয়তো সবসময় সবার বাড়ির কাজটা দেখতে পারি না, কারণ স্টুডেন্ট তো অনেক, বিশেষ করে বাংলা ভার্সনে। মন খারাপ করবা না, তুমি যে করে দিছো ওইটা বাই দা বাই জানতে পারবা যে কোনো একটা পরের ক্লাসে যে তোমার ওটা ভুল হয়েছিল বা কিছু একটা। বাট তোমার চর্চাটা জারি রাখাটা খুবই জরুরি। খেয়াল করে দেখো, একই কোচের কাছে পড়ে কিন্তু কেউ খুব ভালো প্লেয়ার হয়, কেউ কিন্তু হইতে পারে না, অনলি বিকজ হি ট্রাইড, হি ডিডন্ট। সো ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস। ওকে, সো অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে দেখতে হবে, এটা একটা নিউ কনসেপ্ট। এতক্ষণ আমরা যে রিয়াকশনগুলো এরকম দুরুম করে টান দিয়ে শেষ করে দিচ্ছিলাম, এখন একটা নতুন দিকে যাব, সেটা হচ্ছে কি একটু স্ট্রাকচারাল ফর্মুলা একে একে করবো, দেখি পারি কিনা আর কি। সালফিউরিক অ্যাসিড আছে। সো সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা আগে একদিন দেখাইছিলাম, কি জানো, এইচ বন্ড ও, এখানে একটা সালফার থাকে, এখানে অক্সিজেন, মনে আছে তোমাদের এটা, এই যে এরকম থাকে। এটার সাথে কার রিয়াকশন হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের। ওকে, আমি পাশে লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে এইভাবে লিখতে হবে, দ্যাটস অ্যান আয়নিক কম্পাউন্ড, সো Na প্লাস আর হচ্ছে OH মাইনাস। তাহলে এই দুইজনের বিক্রিয়া হচ্ছে, রিয়াকশন হচ্ছে। এখন হয় কি, এই যে সিস্টেমে OH মাইনাসটা আছে না, একে নিউট্রালাইজ করতে আমার কাকে লাগবে বলো তো? H প্লাসকে লাগবে না? H প্লাস উইল বি মিংলিং উইথ OH মাইনাস, দেন দ্যাট উইল ফর্ম ওয়াটার। সো H প্লাস পাবে কোথায়? H প্লাস দেখো এই কম্পাউন্ডটার ভিতরে ছিল, H ছিল, দ্যাট ওয়াজ নট H প্লাস ইয়েট, বাট হোয়াট ইফ এইখানকার এই যে অক্সিজেনটা ছিল, এদের মধ্যে কি বন্ড পেয়ার ইলেকট্রন ছিল না, বন্ড ফর্ম করেছিল। অক্সিজেনটা যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, ও যদি একটু টান দেয় ইলেকট্রন দুইটা, তাহলে হাইড্রোজেনটা তার ইলেকট্রন হারায় ফেললো। এবার হাইড্রোজেন এখান থেকে কি আকারে বেরোয় চলে যাবে, বুঝছো? ইট উইল বিকাম H প্লাস। তোমরা কি বুঝছো আমার কথা? ওকে, সো এই ঘটনা শুধু এক জায়গায় ঘটবে না, ইট হ্যাড টু প্রোটনিক হাইড্রোজেন, সো বোথ অফ দেম উইল বিকাম প্রোটনস, মানে ইট উইল লুজ দ্যার ইলেকট্রন অ্যান্ড ইট উইল বিকাম প্রোটন। সো যদি প্রোটন হয়ে যায়, আমি ওই জিনিসটাকে একটু এইভাবে লিখতেছি আর কি, দেখো। সো রিয়াকশনের পরের স্টেপটা আমি এখানে লিখতেছি, ওরে বাবা, ওকে, যা বাবা হয়েছে তো। আচ্ছা, পরের স্টেপটা কি হবে আমাদের এখানে, সেটা হচ্ছে দেখো, এইটা এখন কি হয়ে গেছে জানো, ও যেহেতু প্রোটন ছেড়ে দিছে, সো দিস হ্যাজ বিকাম সালফেট আয়ন নাও। আমরা একটা বিক্রিয়া লিখছি না ছোটবেলা থেকে এরকম, H2SO4 ডিসোসিয়েটস টু 2 প্রোটন অ্যান্ড সালফেট রেডিক্যাল, এই বিক্রিয়া লিখছিলাম আমরা। ওই জিনিসটাকে আমরা জাস্ট ফিগারেটিভলি লিখছি। সালফেট আয়ন যেটাকে তুমি বলতেছো, ইট হ্যাজ গট 2 মাইনাস চার্জেস অ্যান্ড দিজ আর দোজ 2 নেগেটিভ চার্জেস। সো ওইটা যখন আমরা লিখব, এইটার সাথে কে এসে বসবে বলো তো আমাকে একটু? এখান থেকে না দুইটা সোডিয়াম এসে ওকে সঙ্গ দিবে, এই যে একটা Na প্লাস, এই যে আর একটা Na প্লাস। তাহলে বলেন তো, হাউ মেনি সোডিয়াম হাইড্রোক্সাইডস ডু ইউ নিড হিয়ার? 2। আমার কথা কি বুঝতে পারছো? দুইটা প্রোটন যেহেতু ও ছেড়ে দিছিল, তাহলে আমার এখানে সোডিয়াম ক্যাটায়ন লাগবে কটা? ওকে রিপ্লেস করার জন্য দুইটা লাগবে না? সো দ্যাটস ইউর সোডিয়াম সালফেট, দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ সোডিয়াম সালফেট। দ্যাট পার্ট ইজ 2। এই যে দেখো তো, এইটাকে আমরা কি লিখছিলাম বলো তো? Na2SO4। তোমরা কি বুঝছো আমার কথা বন্ধুরা? বোঝো নাই মনে হয়। বুঝেছি। ওকে, ঠিক আছে, তাহলে এখন বলেন তো সাথে আর কি তৈরি হচ্ছে এর সাথে অ্যাডিশনালি? কয় পিস? 2 পিস। কেন 2 পিস বুঝছো? দুইটা প্রোটন বের হইছে আর দুইটা হাইড্রোক্সিল, সো ইট gives you 2H2O. So when you solve the reaction structurally, you have the balance already. You are getting the balance as a whole, মানে ব্যালেন্স হয়ে বেরোচ্ছে জিনিসটা। কিন্তু যখন আমরা রিয়াকশনগুলো হাতে লিখি, তখন আবার আলাদা করে ব্যালেন্স করা লাগে। দ্যাট ইজ দ্য ফান ফ্যাক্ট অ্যাবাউট ডুইং থিংস ফিগারেটিভলি উইথ স্ট্রাকচারস। মজা। এটা বুঝলে চলো আর একটা বিক্রিয়া করি, লাগলে এখানে আবার ফেরত আসবো, সমস্যা। ভাইয়া ওয়াটারের পার্টটা বুঝি।
আচ্ছা, এখান থেকে দুইটা প্রোটন বের হয়ে গেছিল, এটা কি তোমার মনে আছে? এই প্রোটনটা বের হয়ে গেছিল, এটা বের হয়ে গেছিল, দুইটা প্রোটন 2H+। তাহলে দুইটা যদি H+ বের হয়ে যায় ভাইয়া, এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডে তো দুইটা ছিল, সো দুইটা সোডিয়াম ক্যাটায়ন চলে গেছে, তাহলে এখানে হাইড্রোক্সিল ছিল না দুইটা, সো 2 হাইড্রোক্সিলস অ্যান্ড 2 প্রোটনস, দ্যাট মেক্স ইউ 2H2O। বুঝছো? জি বুঝেছি। ওকে, তাহলে এবার চলো পরের রিয়াকশনটা দেখি। এটা করতে গেলে বুঝবো যে আগেরটা বুঝছিলা কিনা। সো আই হ্যাভ টু রাইট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ নাইট্রিক অ্যাসিড। শোনো, এইভাবেই যে করতে হবে তা না, আই এম জাস্ট ট্রাইং টু মেক সাম ইনসাইটস ইনসাইড ইউ অ্যান্ড টু শো ইউ হাউ মেনি ওয়েজ আর দেয়ার টু সলভ আ সিঙ্গেল প্রবলেম। তুমি চাইলে রিয়াকশন লিখে করতে পারো মুখস্থ, তুমি চাইলে আমার মতো করে ওই যে অ্যারো দিয়ে দিয়ে করতে পারো, হ্যাঁ, যে রিপ্লেসমেন্ট হয়, তুমি চাইলে আবার স্ট্রাকচার রেখে করতে পারো। আই এম জাস্ট শোয়িং ইউ দ্য ওয়ে হাউ মেনি ওয়েজ ইউ ক্যান সলভ ওয়ান সিঙ্গেল প্রবলেম। এরপরে তোমার এক্সাম হলে বা নেসেসিটি যখন যেখানে হবে সেই অনুযায়ী কাজ করবো আর কি। নাইট্রিক অ্যাসিড, এটার স্ট্রাকচারটা কেমন জানো? H বন্ড O, বন্ড হচ্ছে N, ডাবল বন্ড O, এখানে একটা অ্যারো থাকে, অ্যারোটা কি পরে বুঝবা, এটাকে আমরা বলি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এটা আমরা পরে ইন্টারমিডিয়েট পড়ার সময় শিখবো আর কি। নর্মাল যে এই যে দাগগুলো দেখতেছো, এগুলো হচ্ছে নর্মাল কোভ্যালেন্ট বন্ড, আর এইটাও একটা কোভ্যালেন্ট, বাট এটা একটু স্পেশাল কাইন্ডের কোভ্যালেন্ট, এটা নিয়ে আজকের আলোচনা না, এটাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ওই শুনতেছো? Yes, sir. এই একটু ঝামেলা হয়েছে আমাদের টেকনিক্যাল, ছোট্ট একটা, একটু হোল্ড করো। একটু কথা বলো তো কেউ, আমি একটু শুনি। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। কি যেন একটা হইলো, বুঝলাম না। ওকে, সো এবার বলেন এর সাথে তাহলে কাকে লিখবো আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইডকে লিখবো। সো সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে লিখবো? সেটা হচ্ছে Na+ আর হচ্ছে তোমার OH-। তাহলে আবার সেই পুরাতন ঘটনা, আবার সেই একই ঘটনা। এখানে কি হচ্ছে, OH- আছে, ওটাকে নিউট্রালাইজ করার জন্য আমার এখানে কি লাগবে? H+। তাহলে ও যখন H+টা ছেড়ে দিবে তখন এই জিনিসটা এখানে চলে আসলো, এই বন্ডটা হয়ে যাবে তখন চার্জ। এই চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য আমার কাকে পাঠিয়ে দিতে হবে এখানে? Na+। Na+ কয়টা পাঠাবো বলো? একটা নাকি দুইটা? ওইখানে শুনতে পাচ্ছ? একটা। কেন একটা পাঠাইছি? ওখানে একটা মাইনাস ছিল, তাহলে একটা প্লাসই যাবে। আচ্ছা, তাহলে এবার বলো তো এখানে হাইড্রোক্সিল রিমেইনিং আছে কয়টা? একটা। আর এখান থেকে প্রোটন বেরোইছিল একটা, তাহলে সাথে আর কি তৈরি হবে বলেন তো? H2, 1 মোল, 1 মোল, 1 পিস। ব্যালেন্স সহ হয়ে যাচ্ছে, একবারে ব্যালেন্স সহ হয়ে যাচ্ছে, কি মজা। হ্যাঁ, ওকে। সো এরপরে এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, HW। বলেন তো এটা করতে যে আপনাদের এক জায়গায় আটকায় যাওয়ার কথা, কোথায় আটকানোর কথা দেখি, ধরতে পারো কিনা বলো? HClO4। HClO4 এর স্ট্রাকচারাল ফর্মুলাটা হয়তো বা পারবা না, তো এটা না পারলে তখন কি করবা? রাস্তা বলো তো। স্যার আমি বুঝি নাই, মানে ধরো ওটা তুমি পারো না, তাহলে কেমনে করবা? গুগল সার্চ। অক্সাইডের জেনারেল ফর্মুলা থেকে জোস, এইটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি, যে আমি তো আগে একদিন কিন্তু দেখাইছি অক্সি অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা আগে কেমনে, ওইটা থেকে তোমার করতে পারার কথা। তারপরেও যদি না পারো, ইউ হ্যাভ গট গুগল অ্যান্ড AI, হোয়াট নট, বাট ডোন্ট গিভ দ্য হোল রিয়াকশন টু দ্য AI প্লিজ। মানে তাহলে তোমার লার্নিংটা হবে না, ইউ আর জাস্ট গেটিং দ্য আনসার রেডিমেড। হ্যাঁ, ট্রাই বাই ইয়োর সেলফ, বাট তুমি স্ট্রাকচারাল ফর্মুলাটা তো হেল্প নিতে পারো যে এটা কেমন, বাট ওটা দেখে শিখে ফেলতে হবে যে এটার স্ট্রাকচারটা এরকম, এবং ওইটা দেখলেও তুমি দেখবা যে আরিফ ভাই আগে যা বলছিল এখানেও তাই মিলতেছে আর কি, যে স্ট্রাকচারটা একই রকমের। সো অনেকগুলো বাড়ির কাজ দিচ্ছি কিন্তু আজকে, এটাও তোমাদের বাড়ির কাজ, মজা। এই অ্যাসিডের নাম কার মনে আছে বলেন? বলো বলো বলো। এই পাগলা, তোমরা একেবারে পড়ো নাই। এটার নাম হচ্ছে পার অক্সি মনো সালফিউরিক অ্যাসিড, which was very close to sulfuric acid. You may call it as a cousin of sulfuric acid, just one oxygen extra. So এটাকে বলে পারঅক্সি মনোসালফিউরিক অ্যাসিড। এটার স্ট্রাকচারটা কেমন ছিল? নর্মাল যে সালফিউরিক অ্যাসিড ছিল সেটা কেমন হয়? H বন্ড O S O, এখানে H, ডাবল বন্ড O,
ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, সেইখানে জাস্ট আমাদের কি করতে হবে, এটাকে একটু ফাঁকা করে দিয়ে এখানে একটা এক্সট্রা কি লাগাইতে হবে বলেন তো, অক্সি, পারঅক্সিমনোসালফিউরিক অ্যাসিড। মনে পড়ছে কি, আমরা ওই অক্সিডেশন নাম্বার প্র্যাকটিসের সময় শিখছিলাম এই জিনিসটা। সো এটারই দেখো ইউজ জি এখানে। ভাইয়া। আমি কিন্তু লোক খারাপ, বুঝলে, মানে আমি তোমাকে ধরো যে 2 লেকচার আগে দেখাইছি, এখন তুমি পড়ো নাই, মনে করছো ওই হয়েছে বলছিল কি জানি একটা বাদ দেওয়া, জীবনেও লাগবে না, তুমি 2 ক্লাস পরে দেখবে আরে ওই জিনিসটাই নিয়ে কথা বলতেছে। আমি লোকটা এরকমই। সো যেদিন যেটা পড়াবো এটা পড়ি রাখবা, দেখবা যে 2-4 ক্লাস পরে কাজে লাগবে আর কি, কোনো কিছুই ফালতু ফেলনা না আর কি। ওকে, সো এই জিনিসটা একটা মজার রিয়াকশন, এইটা নিয়ে একটু কথা বলা যায়। এই বিক্রিয়া তোমরা পারবা না, এটা আমি একটু দেখাই দিই স্ট্রাকচারালি কেমনে হয়। অ্যামোনিয়ার স্ট্রাকচারাল ফর্মুলা তোমরা 9-10-এ দেখো তো, এইটা দেখছিলা কিনা, নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন এভাবে ছিল। আর আরেকটা জিনিস দেখার কথা সাথে, সেটা হচ্ছে, না দেখে থাকলে বলো যে এটা দেখি নাই কোনোদিন, সেটা হচ্ছে যে এইখানে একটা ডট ডট দিত, এটা কি দেখতা? জি ভাইয়া। বলেন তো এটা কি? রিমেইনিং ইলেকট্রনস। হ্যাঁ, ওটাকে বলে লোন পেয়ার ইলেকট্রনস, তাই না? লোন পেয়ার। সো লোন পেয়ার মানে কি? মানে হচ্ছে নাইট্রোজেনের লাস্ট শেলের ইলেকট্রন, বাট ইট হ্যাজ গট নোবডি টু ফর্ম বন্ড উইথ, দ্যাট ওয়াজ জাস্ট স্টেইং লোনলি, ইট ডাজন্ট হ্যাভ এনি জব টু ডু, সো বসে আছে। এখন এইখানে তোমার কি ছিল, বন্ড পেয়ার ইলেকট্রন ছিল না? এইখানে বন্ড পেয়ার ছিল, এইখানেও বন্ড পেয়ার ছিল। সো হোয়াট ইজ দ্য টোটাল কাউন্ট অফ লাস্ট শেল ইলেকট্রনস অফ নাইট্রোজেন? বলো তো, একটু কাউন্ট করে বলো তো, যে নাইট্রোজেনের এইখানে লাস্ট শেলে এই কটা ইলেকট্রন আছে বলেন? হাউ মেনি? এখন 8। এখন 8, রাইট। সো তার মানে কি আমরা বলতে পারি যে অ্যামোনিয়া ইজ এ স্টেবল কম্পাউন্ড অর নট? বলো তো বলতে পারি। কেন? লজিকটা কি? অক্টেট ফিল আপ করছে, ওই যে অক্টেট রুল শিখছিলাম, মনে পড়ে? যে লাস্ট শেলে কারোর যদি 8টা ইলেকট্রনের সেট থাকে, দ্যাটস হোয়াট ই কল অক্টেট ফিল, বা অক্টেট ফিল আপ আছে, সো তখন ইট বিকাম স্টেবল। এবার তোমরা একটু হায়ার লেভেলের জিনিস শিখবা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইলেকট্রন অফ অ্যান অ্যাটম? টু ফর্ম বন্ড, টু হেল্প ফর্ম বন্ড। এখন কারোর যদি লাস্টের শেলে এরকম লোন পেয়ার ইলেকট্রন থেকে থাকে, একটু জেনে নাও, সেই কম্পাউন্ডগুলো না একটু আনস্টেবল হয়। কেন আনস্টেবল হয়? বিকজ দেয়ার আর সো মেনি ইলেকট্রন হাংরি স্পিসিস অ্যারাউন্ড, দে কামস হিয়ার অ্যান্ড দে ট্রাই টু ফর্ম বন্ড। বলে যে বাবা তোর তো আছে, 1 পেয়ার বসে আছে, ওয়াই ডোন্ট ইউ ইউজ ইট? ওইটা একটা প্যারা দেয়। তখন হয় কি, দিস কাইন্ড অফ কম্পাউন্ডস দে ট্রাই টু ইউজ দ্যাট ইলেকট্রন, দ্যাট লোন পেয়ার ইলেকট্রন বসে আছে না, ওটাকে কাজে লাগাইতে চায়। মানে কীরকম, ধরো ব্যাপারটা এরকম, আচ্ছা কার কথা বলা যায়, রাকিব, রাকিব আছে না, চলে গেছে, ঘুমাইছে এটা। আচ্ছা আমাকে একটু বলো তো, যে কোনো একজন, ধরো না রাকিব আছে তো, ধরো তাসফিয়া, তোমরা কয় ভাই বোন বলো? 3 ভাই বোন। তুমি কত নাম্বার? প্রথম। ও, তাইলে তো কারোর বিয়ে শাদী হয় না এখনো। তোমরা কি একটা জিনিস জানো, তাসফিয়া এবং তোর ছোট কি 2টা ভাই না বোন? 2টা ভাই। ওকে, তাসফিয়া এবং ওর ছোট ভাই 2টার যতদিন না বিয়ে শাদী হবে, ততদিন আঙ্কেলের খুব প্যারা হবে। এটা কি বোঝো? ধরো ধরো আঙ্কেল একটা চার দোকানে বসছে চা খাইতে, হঠাৎ দেখলো পাশে সাদা পাঞ্জাবি দাড়ি টুপিওয়ালা একজন এসে বসছে, সালাম দিছে, কেমন আছেন রহমান সাহেব, শুনলাম আপনার মেয়েটা বুয়েটে চান্স পাইছে, না খুব ভালো মেধাবী, সমস্যা নেই আমার ছেলেও আছে তো, ও হচ্ছে আমেরিকায় গেছে এবার, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ছে। মানে এই কথাবার্তার মানে তোমরা কি বুঝতেছো কি ইঙ্গিত দিতেছে? যে তোমার তো বাসায় বসে থাকা একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ওর তো কোনো কাম নাই, আছে পড়ালেখা আছে, বাট বিয়ে দিয়ে দাও, বন্ধন গঠন করো। সো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে যদি 3টারেই বিয়ে দিয়ে দেই আমরা, তাসফিয়া তার পিচ্চিটা, তখন আর কোনো প্যারা নাই, তখন কেউ এসে উড়ো খবর নিতে আঙ্কেলের পাশে এরকম চা অর্ডার দেয় না। তোমরা কি বুঝছো ব্যাপারটা কি? That is reality. If you want to understand the bonding, chemical bonding, you must understand relationship and real life things. So এই অ্যামোনিয়া একটা স্টেবল যৌগ, স্টেবল কম্পাউন্ড, বাট এর মধ্যেও না একটু আনস্টেবিলিটি আছে। কি আনস্টেবিলিটি? ওর নিজের আনস্টেবিলিটি নাই, বাট ওরা এসে মানুষজন খোঁচায় যে তোমার সাথে একটু বন্ড করবো। কেন বন্ড করবা? এই যে তোমার লোন পেয়ার ইলেকট্রন আছে। সো এই ঘটনাটার এই অ্যাডভান্টেজটা কে নেয় জানো? এই অ্যাডভান্টেজটা নেয় HCl। এইখানে যে HCl আছে, তোমরা একটু বলো তো, এটা কি পোলার কম্পাউন্ড নাকি নন পোলার কম্পাউন্ড? বলেন।
এটা একটা পোলার কম্পাউন্ড না, প্লাস মাইনাস আছে হালকা একটু। কেন হালকা একটু প্লাস মাইনাস আছে? বিকজ ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, সো দে পুলস দ্য বন্ড পেয়ার ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ, সো হাইড্রোজেন বিকামস পার্শিয়ালি পজিটিভ অ্যান্ড ক্লোরিন বিকামস পার্শিয়ালি নেগেটিভ। সো এবার একটু ভাবো তো, এই যে হাইড্রোজেনটা এতিমের মতো হয়ে গেছে, এতিম মানে বুঝো ওর ইলেকট্রনটা নিয়ে চলে গেছে কে? ক্লোরিন। তাহলে বলেন তো এবার এই হাইড্রোজেনটাকে নিজেকে স্টেবল করতে গেলে তার কয়টা ইলেকট্রন লাগবে একটু ভাবেন তো, বলো। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন নর্মালি কি থাকে? নর্মালি থাকে হচ্ছে কত? 1s1 না? এখন ওর ইলেকট্রনটা নিয়ে চলে গেল ক্লোরিন, তাহলে ওর ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে গেল? 1s কত? 0. সো হাউ মেনি 1s zero. হ্যাঁ, সো হাউ মেনি ইলেকট্রনস উইল ইট বি রিকোয়ারিং টু বিকাম স্টেবল এগেইন? 1. এই পাগলা, ক্লোজেস্ট ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 না? বোঝা না? হিলিয়াম, ওর তো হিলিয়ামের কনফিগারেশন পাইতে হবে। তার মানে ওর যে 1s0 ছিল, ওর যে 1s0 ছিল, এই জিরোটাকে তার কি বানাইতে হবে বলেন তো? 1s2. সো ইট রিকোয়ার্স 2 ইলেকট্রন টু বিকাম স্টেবল এগেইন। 1s2. এবার ভাবো তো, ওকে 2টা ইলেকট্রন কে দিতে পারে এই সিস্টেমে? হু হ্যাজ গট দোজ 2 ইলেকট্রনস? নাইট্রোজেন। অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন আছে তার 2টা ইলেকট্রন আছে। সো মজার ব্যাপার হচ্ছে, নাইট্রোজেনের আবার ব্যাপার যেটা, নাইট্রোজেন তোমাকে পুরোপুরি ডোনেট করে দিতে পারবে না। ইফ নাইট্রোজেন কমপ্লিটলি ডোনেটস দোজ 2 ইলেকট্রনস, নাইট্রোজেন উইল বিকাম lesser than octet. So what nitrogen can do, nitrogen can share those 2 electrons with you and you have to stay close to that nitrogen. You cannot move back with the electrons. আমার কথা কি বুঝছো? Yes. ওকে বস, তাহলে এবার কি হবে জানো? খেলাটা দেখো এবার, আশা করি বুঝছো। এই যে দেখো, এই বস্তু চলে আসলো, দেখেন। এইবার এই লোন পেয়ার ইলেকট্রনের কাছে এসে কে বসবে তাহলে বলো তো? H+, এ এসে বসলো। বসার পর এদের মধ্যে যে বন্ডটা হবে সেটাকে আমরা এইভাবে লিখি, অ্যারো দিই, এই যে। এবং এইটা কি হচ্ছে জানো? এখানে হচ্ছে কি, H+ এর তো 2টা ইলেকট্রন দরকার ছিল, এই যে 2টা ইলেকট্রন ওর সাথে শেয়ার করতেছে। তো ইলেকট্রন শেয়ারিংকে আমরা কি বলি? কোভ্যালেন্ট বন্ড না? জি ভাইয়া। তোমরা কি টের পাচ্ছ? দ্যাট মাইট বি এ শেয়ারিং, but that's a special kind of sharing. That's not something usual that you used to see before. মনে পড়ে? মনে করায় দেই। বলো তো, এটা কি কোভ্যালেন্ট বন্ড না? নাইট্রোজেন আর হাইড্রোজেনের ভিতরে কোভ্যালেন্ট। ওকে, সো কোভ্যালেন্ট বন্ড যখন ফর্ম করে তখন কি হয়? আমি একটা ইলেকট্রন দেই, তুমি একটা ইলেকট্রন দাও, ঠিক? কোভ্যালেন্ট মানেই এটা, আমি একটা দিব, তুমি একটা দিবা। এখানে কি হয়েছে? দুইটাই নাইট্রোজেন। Both of the electrons are supplied by one side and the other side supplied nothing, basically an empty orbital. So that formed a bond. That's why that covalent bond is a special kind and that's what we call coordinate covalent bond. বুঝছো আমার কথা? So covalent bond-এর মতো অনেকটা ওইটা, but actually that is not a pure covalent bond. That's something difference. সেই ডিফারেন্সটা কি? নর্মাল কোভ্যালেন্ট বন্ডগুলো হয় 50-50 শেয়ারিং এর মাধ্যমে। আই উইল বি ডোনেটিং 1 ইলেকট্রন, ডোনেটিং মানে আই উইল বি শেয়ারিং 1 ইলেকট্রন, ইউ উইল বি শেয়ারিং অ্যানাদার ইলেকট্রন, উইল বি ফর্মিং এ বন্ড। বাট এইখানে হয়েছে কি, বোথ অফ দ্য ইলেকট্রনস উইল বি সাপ্লাইড বাই ওয়ান সাইড অ্যান্ড দ্য আদার সাইড উইল বি সাপ্লাইং অ্যান এমটি অরবিটাল, দ্যাট উইল ফর্ম এ বন্ড। সো এইটাকে আমরা এই সিম্বলের মাধ্যমে ইন্ডিকেট করি। এবং এখানে ডোনর অ্যাটম কাকে বলবো? ডোনর নাইট্রোজেন আর H+, কোনটা? নাইট্রোজেন। সো নাইট্রোজেন থেকে অ্যারো দিতে হবে হচ্ছে ওইদিকে, মানে অ্যারোর ডিরেকশনটা হবে হচ্ছে ডোনর টু রিসিভার বা অ্যাকসেপ্টর, ঠিক আছে? সো এখন এই পুরো জিনিসটা না একটা আয়ন হয়ে গেছে। এই আয়নটাকে আমরা কি বলি জানো? লুক অ্যাট দিস থিং, NH3H4, তাহলে এটা কি হয়ে গেল বলো তো? প্লাস হয়ে গেল না? তোমরা কি দেখছো এই র্যাডিক্যালটা দেখছো? NH4+, কি বলো এটাকে? মনে পড়ে? এটার নাম কি? NH4+, Ammonium. ammonium ion, and that's the structure of ammonium ion, where there is 3 covalent bonds and 1 coordinate covalent bond. Why coordinate covalent? Because of this thing. Proton came here with no electrons but an empty orbital, and nitrogen had 2 lone pair electrons, and those lone pair electrons were shared with H+, and they formed ammonium ion. ঠিক আছে? ওমা, আচ্ছা এবার বলো, এই যে অ্যামোনিয়া,
হ্যাঁ বলো। এই দুইটা ওই দুইটা ইলেকট্রন কি অ্যাকচুয়ালি হাইড্রোজেনের কাছে যায় নাকি ওরা পাশাপাশি থাকে? চলে যেতে পারবে না। হাইড্রোজেন প্লাস উইল বি স্টেইং দেয়ার ফর শেয়ারিং। যদি তোমার ইয়া হয়ে যাইতো, কি বলে, এইচ প্লাস পুরোপুরি নিয়ে চলে যেত ভাই, বুঝো, তাইলে কিন্তু এটা কি বন্ড হয়ে যেত বলো তো? আয়নিক বন্ড হয়ে যেত। আমার কথা কি বুঝছো? সো এইচ প্লাস ক্যানট পুল দ্যাট ইলেকট্রন টুয়ার্ডস ইট সেলফ টোটালি, দে ক্যান স্টে দেয়ার, ইউ ক্যান শেয়ার। ব্যাপারটা এরকম আর কি, বুঝেছো? Yes, sir. ওকে, ভাইয়া NH3 তো মেটাল হয়, তাহলে ওইটা বেজ হইলো কেমনে? জোরে বলো, বুঝি নাই। থ্রিতে মেটাল কোনটা যে বেজ হইলো না ওইটা NH3? নাইস কোয়েশ্চেন, আই ওয়াজ ওয়েটিং ফর দিস থিং সো লং। এই একই কোয়েশ্চেন এই পর্যায়ে এসে বাংলা ভার্সনে আসছে আজকে। ভেরি গুড, মাশাল্লাহ, চিন্তা করতেছো, দেখে ভালো লাগলো। একটু পরে বলতেছি। ওর প্রশ্নটা কি তোমরা বুঝছো? আমি একটু আগে বারবার বলছিলাম না যে বেইজ হইতে গেলে মেটাল থাকা লাগে? সো বলতেছে অ্যামোনিয়ার মধ্যে মেটাল কই? নাই তো, বাট স্টিল নাও দ্যাট ইজ এ বেইজ। ওয়াই ইজ দ্যাট সো? এর এক্সপ্লেনেশন এখান থেকে পাবো, একটু পরেই পাবো আর কি। ওকে, সো হোয়াট এভার দ্যাট ইজ, ইট ফর্মস আ ক্যাটায়ন এগেইন, অ্যামোনিয়াম আয়ন। সো একটা ক্যাটায়নকে স্টেবিলাইজ করতে কি লাগবে? একটা অ্যানায়ন লাগবে। তোমরা কি টের পাইছো যে এখানে একটা অ্যানায়ন প্রডিউস হয়েছিল একটু আগেই, একেবারে ফার্স্টেই, ক্লোরাইড। সো এই ক্লোরাইডটা যে কি করবে, ওই পাশে বসে থাকবে। দ্যাটস হাউ ইউ গেট অ্যামোনিয়াম ক্লোরাইড। এই রিয়াকশনের প্রোডাক্ট তো মুখস্থ লেখছো সারা জীবন, অ্যামোনিয়াম ক্লোরাইড। হোপফুলি আজকে বুঝছো যে কেমনে হয়। আমি আবার একটু সামারাইজ করি। কিছুই হয় না, এখান থেকে এইচ প্লাসটা বের হয়ে যাবে। অ্যাসিডের কাজ কি? প্রোটন ডোনেট করা। সো যখন প্রোটনটা ডোনেট করে, ওই প্রোটনটা বেসিক্যালি এর সাথে যে অ্যাটাচড হয়, এর সাথে অ্যাটাচড হলে কি হবে? অ্যামোনিয়া বিকামস অ্যামোনিয়াম আয়ন, অ্যান্ড ইট হ্যাড ক্লোরাইড আয়ন হিয়ার। সো অ্যামোনিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন মিক্সেস টুগেদার টু ফর্ম অ্যামোনিয়াম ক্লোরাইড। তোমরা কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, সো এবার চলো ওর প্রশ্নের উত্তর দেই, রাকিবের প্রশ্ন। প্রশ্নটা বুঝছো আগে? ওর প্রশ্নটা খুবই সুন্দর, ওটা না বুঝলে উত্তর শুনে লাভ নাই আর কি। আমি এতক্ষণ যতগুলো বেইজ দেখাইছি সবগুলোর মধ্যে কি ছিল? মেটাল ছিল, অ্যান্ড দ্য মেটাল কেম হিয়ার টু রিপ্লেস দ্য হাইড্রোজেন অফ দ্য অ্যাসিড। বাট এখানে তো কোনো মেটাল নাই, তারপরেও এটাকে কেন আমরা বেইজ বলতেছি? ডেফিনেটলি দ্যাটস এ বেইজ। কথা হচ্ছে এটাকে বেইজ কেন বলতেছেন, লজিকটা কি আপনার? সেই লজিকটা শোনো। আচ্ছা, এটা তোমাদের বাড়ির কাজ, অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন। আমাকে একটু বলো তো এটার প্রোডাক্ট কী হবে অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশনে? বলো। চিন্তা করো, এখান থেকে এইচ প্লাস চলে যাচ্ছে ওইখানে, তাহলে কি তৈরি করতেছে? অ্যামোনিয়াম আয়ন, তাই না? এখন এখানে তো সালফেট, তাহলে NH4 তারপরে কি হবে? SO4 হবে না? অ্যামোনিয়াম সালফেট। সো অ্যামোনিয়ার HCl মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড যেমন তৈরি করতেছে, অ্যামোনিয়াম সালফিউরিক অ্যাসিড মিলে অ্যামোনিয়াম সালফেট। এখন এই জিনিসটাকে কিন্তু তোমাদের স্ট্রাকচারালি দেখাইতে হবে। একটু আগে আমি যেটা দেখাইছি, এই যে জাস্ট লাইক দিস, একটু ছবি এঁকে করবা, এবং এখানে বুঝতে পারতেছো অ্যামোনিয়া কয়টা লাগবে বলো তো? দুইটা লাগবে। আমি পুরো রিয়াকশন করে দিলাম, তুমি জাস্ট ছবি এঁকে করবা। ছবি আঁকতে গেলে দেখবা যে কনসেপ্ট খোলাসা হয়ে গেছে। ওকে, সো এই যে রাকিবের কোশ্চেনের উত্তর দেওয়ার আগে আবার একটু বলে নাও আমাকে, এইটা যদি আমাদের অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিয়াকশনের মেইন প্রিন্সিপাল হয়, তাহলে আমাকে একটু বলো যে অ্যাসিড হইতে গেলে ইউ নিড টু হ্যাভ কি? বলো, কি যেন থাকা লাগবে? প্রোটনিক হাইড্রোজেন, তাই না? প্রোটনিক হাইড্রোজেন, জাস্ট ইন আ নাটশেল। আর বেজ হতে গেলে কি থাকা লাগবে বলছিলাম? মেটাল। ওকে, শেষ, আজকের ক্লাস শেষ। এবার রাকিবের ওই 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 প্রশ্নটার উত্তর দিব আর কি। কোথায় দেওয়া যায়? এটা নতুন পেজ নেই। হ্যাঁ, আচ্ছা, জাস্ট ফলো মাই লিড। ওকে, আমি যা বলি আমারে সুন্দর করে কথার উত্তর দাও। একদম রিল্যাক্স চিল মুডে দাও আর কি। কি হবে এটা? অ্যাসিড। রাকিব বলছে, আমি কিছু বলি নাই। তোমরা কি একমত নাকি দ্বিমত? বলো। এগ্রিড? Yes, ma'am. ওকে, I'll be playing a little. ভয় পেও না বন্ধু। বলো, what if I call this as proton? Would you mind? নাকি ঠিক আছে? নো। ওকে, থ্যাংক ইউ বস। আমি এবার আরেকটা কাজ করব।
What if I would have written বলো তো এবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করো, এখানে কি হবে? বেস। বুঝা বলতেছস না আন্দাজে বলতেছস? এই সবাই কি একমত তো? দেখো আসলে এটা অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, মানে এইটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে এইটা তো ডিনাই করার কোনো উপায় নাই রে ভাই। আমি যদি প্রোটন ডোনেট করি অ্যান্ড আই এম বিং কল্ড অ্যাজ অ্যান অ্যাসিড, ইফ আই অ্যাকসেপ্ট প্রোটন আই শুড বি কল্ড আ বেস। আই জাস্ট ডিড দ্য অপোজিট অফ অ্যাসিড। বোঝা না? বুঝছি। হোপ ইউ গট দ্য আনসার। Ammonia just accepted proton. Did you notice? Towards itself. Give me that. If I donate proton, I become an acid. If I accept proton, I become a base. That's why ammonia is the base. I guess Rakib has just died. Heart attack করছে। এটা তো ওই ডেফিনেশন ভুল আছে যে বেস থাকলে মেটাল থাকলে বেস হবে। Okay, that's how you learn new things. Boss, the fact is, I wouldn't say that was totally wrong, but I would say that's the older version of the theory. And this is how you'll get 3 consecutive theories for defining acids and bases. As we go through the chapter chemical changes in chapter 1, তুমি দেখতে পারবা যে একটা ছিল কনভেনশনাল থিওরি, যেটাকে আমরা বলি আরহেনিয়াস থিওরি। ওইটাতে বলছিল প্রথমে যে কনসেপ্টটা দিয়ে আমরা করতেছিলাম ওইটা। পরের একটা ডেভেলপড থিওরি আছে, ওটাকে বলে ব্রনস্টেড লাউরি থিওরি। ওইটাই কেবল শিখলা যে প্রোটন যে অ্যাকসেপ্ট করে তাকে বলে বেস, সেখানে মেটাল নাও থাকতে পারে। বুঝতে পারছো? তার চেয়েও লেটেস্ট একটা থিওরি আছে, ওটাকে বলে লিউইস থিওরি। LEWIS। ওইটাতে আরও একটা মজার ব্যাপার আছে। সো তার মানে দেখো, দিস ইজ দ্য ওয়ে টু লার্ন। তোমার যে এইজ ওল্ড কনসেপ্ট ছিল সেটা যে সবসময় থাকবে তা না, মানে দ্যাট মাইট গেট মডিফাইড। তোমাদের একটা এক্সাম্পল দেই নেই মনে হয়, ওটা সম্ভবত আমি বাংলা ভার্সনের ব্যাচে দিছিলাম, সেটা একটু শোনো। সেটা হচ্ছে, ধরো তুমি ছোটোবেলায় তুমি কোনো এক সময় বাসায় ঘুরতে ফিরতে হাঁটতে চলতে শিখছিল না যে রাস্তাঘাটে কারোর সাথে দেখা হইলে একটা সম্বোধন করতে হয় যে ভাই এই টাকাটা খুচরা হবে, বা আপু একটু সরে দাঁড়াবেন। তো তুমি যে কাকে ভাইয়া বলবা আর কাকে যে আপু বলবা, হাউ ডিড ইউ ডিসাইড দ্যাট? তুমি বুঝছিলা পুরুষ লোক বলে একটা ব্যাপার আছে, মহিলা লোক বলে একটা ব্যাপার আছে। So every time that you called somebody, did you had a biological check there? The answer is no. Somehow you had an idea. Ideally, a woman is like that and a man is like that. Then you decided those things according to those factors that was installed in your mind. এখন ধরো ছোটবেলা থেকে তুমি দেখছিলা যে মেয়েদের চুলটুল বড় হয়, আম্মুদের, মামিদের, খালাদের সালোয়ার কামিজ পরে বা শাড়ি পরে, ছেলেরা কি করে শার্ট প্যান্ট পরে, পাঞ্জাবি পাজামা পরে। Does that mean will it always be the same? The answer is no. তুমি বড় হইছো যখন, তখন তুমি দেখছো যে না, মেয়েরাও তো শার্ট প্যান্ট পরতেছে। সো দিস ইজ হাউ থিংস বিকাম ডিফারেন্ট বাই দ্য টাইম দ্যাট ইউ গো থ্রু। সো প্রথম দিকে যেটা ভাবতেছিলে যে মেটাল হইতে কি বেস হইতে গেলে মাস্ট মেটাল লাগবে, এখন আমরা একটু কনসেপ্টটা শিফট করতেছি। মেটাল না হইলেও না হয়, স্পেশাল কাইন্ডের হয়। সো কি হয়, অ্যাসিডরা যা করে ও যদি উল্টা করে তাইলেই ওকে বেস বলা যায়। অ্যাসিডরা তো প্রোটন ডোনেট করে, তাহলে প্রোটন রিসিভ যে করবে তাকে আসলে বেস বলা যায় লজিক্যালি। তোমরা কি বুঝছো আমার কথা আসলে? সো দিস ইজ দ্য ফান পার্ট অ্যাবাউট লার্নিং। হ্যাপি লার্নিং। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। ভাইয়া একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। NH4Cl এখানে ব্র্যাকেটের উপর প্লাস হলো কেন? ও আচ্ছা, NH4 was an ion, right? So it has got charge +1. সো এটাকে ফর্মালি দেখানোর নিয়ম হচ্ছে এরকম একটা ব্র্যাকেট দিয়ে লেখা যে দিস টোটাল থিং হ্যাজ বিকাম পজিটিভ অ্যান্ড ইটস চার্জ ইজ +1। সো এটাকে দেখানোর নিয়ম হচ্ছে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে যে পুরোটার উপরে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। বুঝতে পারছো? মানে দ্যাট ইজ জাস্ট এ কনভেনশন, লেখার নিয়ম আর কি। এই যেমন ধরো তুমি কোভ্যালেন্ট বন্ড বোঝানোর জন্য কি করো, একটা দাগ দিয়ে দিলে আমরা বুঝি কোভ্যালেন্ট। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট যেটা আজকে একটু শিখলা, আমি শিখাইতে চাই না যদিও হয়ে গেছে আর কি। সো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বোঝানোর উপায় কি, একটা অ্যারো দেওয়া। সো প্রত্যেকটা সিম্বলের একটা মিনিং আছে না। সো এরকম যখন আয়নকে দেখাইতে হয় তখন নর্মালি এরকম ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আর কি। ওকে, সো এই জায়গা তো NH4 এ হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ না, তো লাইক নাইট্রোজেনের দিকে যাওয়া উচিত না? না না না, অ্যাকচুয়ালি এখানে কে ডোনেট করছে
ডোনেট কিন্তু আসলে কেউ করে নাই, বাট আমরা এটাকে বলি ডোনার অ্যাটম, বিকজ ওর কাছে ছিল ইলেকট্রন। আমার কথা কি বুঝছো? ওর কাছে ছিল, আর হাইড্রোজেন তো ফকির নেই, ওর কাছে কিছু ছিল না। সো দেখানোর নিয়মটা হচ্ছে এইদিকে অ্যারো দেওয়া আর কি। হ্যাঁ, আর এখানে ভাবা যাবে না যে ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে চলে যাচ্ছে। হাইড্রোজেন হ্যাজ, মানে ধরো তোমার একটা কম্বল আছে, বুঝছো, শীতকাল, তো তোমার কম্বলে তো তোমার একটু জায়গা লাগে, পাশ দিয়ে না অনেকটা জায়গায় পড়ে আছে, ওটা তোমার কাজে লাগতেছে না, কিন্তু এটা তুমি যে কেটে দিয়ে দিবা সেই উপায় নাই। তাহলে তোমার এক বন্ধু দেখলা যে শীতে কাতরাচ্ছে, ওকে বলবা কি, তোরে আমি দিতে পারবো না, তুই আমার কাছে আয়, এখানে শো, এখানে থাক। তোমরা বুঝছো ব্যাপারটা? সো এইটা অনেকটা কম্বল শেয়ার করার মতো আর কি, যে আমি দিয়ে দিচ্ছি না। ঠিক আছে রাকিব? ওকে, সো হিয়ার ইউ গো, টুডেইজ ক্লাস এন্ডস হিয়ার। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে 3 তারিখে দেখা হওয়ার কথা, অর্থাৎ আগামীকাল রাতে। যদি না হয় আমি জানাই দিব আর কি, ঠিক আছে? না হলে 4 তারিখে আমাদের মনে হয় লাস্ট ক্লাস হবে ঈদের আগে। সো হ্যাপি লার্নিং। তোমরা বাড়ির কাজ করে অবশ্যই জমা দিও। যে কোনো প্রশ্ন হোক গ্রুপে আলোচনা করবা। ফেজ 1-এর পোলাপাইন বা বাংলাদেশের পোলাপাইন আমার পাগল করে ফেলে, তোমরা কিছু কও না কেন, আলোচনা করবা, পড়বা, যে কোনো সমস্যা হোক, জাস্ট স্টুডেন্ট মি। ওকে, সো ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।